এক অদ্ভুত ভালো লাগা নিয়েই কিচেনে কাজ করছিল খুশি। এরকম মাঝখানে কেউ একজন এসে পিছনে দাঁড়াতেই কিছুটা বুঝতে পেরে মুচকি হাসলো। কপাল দিয়ে মেয়েটার বিন্দু বিন্দু ঘাম আর কোমরের শাড়িটা গোজা, সব মিলিয়ে একদম পাক্কা বউ বউ ভাব মেয়েটার মধ্যে। সকালের একটা বিষয় ভেবেই বেশ খানিকটা প্রশান্তি লাগছিল মনে। এরই মাঝে কেউ একজন পিছন থেকে শাড়ি গলিয়ে পেটের উপর হাত রেখে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকাতেই খানিকটা চমকে উঠল খুশি। তারপর মনে হতে লাগলো এই তো সেই চেনা শরীরের ঘ্রাণ। প্রত্যেক রাতেই যে শরীরের ঘ্রাণটা নিয়ে ঘুমিয়ে পড়ে, আর এখনও সেই পারফিউমের ঘ্রাণটা নাকে আসছে। চেনা সেই মানুষটাই এসেছে বোধহয় কাছে। প্রথমে কিছু অবাক হলেও পরবর্তীতে মনে হলো লোকটার ইদানিং ব্যবহারটা পাল্টাচ্ছে। সকালে যেমন করে হাত ধরে টেনেছিল, তারপর আবারও পাশে বসিয়ে হাজারটা কথা বলল, তাতে মনে হয় লোকটা এসেছে। বিষয়টা ভেবেই মুচকি হেসে বেশ খানিকটা আদুরে কণ্ঠে বলতে লাগলো। কখন আসলেন আপনি? ওদিক থেকে কোনো জবাব আসলো না। খুশি নিজেও আর কোনো প্রশ্ন করলো না, একটু চুপ করে থেকে আবারও সবজি কাটতে লাগলো। বেশ খানিকটা সময় পেরিয়ে যেতেই ওপাশ থেকে যখন মানুষটা কিছু বলল না, তখন খুশি আবারও বলতে লাগলো। খুব তো বলেছিলেন বউকে ভালোবাসবেন না, তাই না? এখন তো ঠিকই ভালোবাসতে শুরু করেছেন। সকালের বিষয়টা নিয়ে আমার খুব ভালো লেগেছিল জানেন। আর এখন যে আপনি এসে ঠিক এমন করে আমাকে জড়িয়ে ধরবেন ভাবতেই পারিনি। ঘুমের মাঝে অজান্তেই জড়িয়ে ধরেন, কিন্তু এখন সজ্ঞানে জড়িয়ে ধরলেন, তাতে আমার খুব ভালো লাগছে। আপনি যদি এমন করে থাকেন তাহলে না আমার অনেক বেশি ভালো লাগবে। এতদিন মাঝে কাছে এসেছেন, যাবেন না এখান থেকে প্লিজ। এমন করেই থাকুন না আর কিছুক্ষণ। ওপাশ থেকে শুধু হুঁ শব্দটা উচ্চারণ হলো। এমন সময় বাসার সদর দরজা দিয়ে ঈশান বাসায় ঢুকলো। দরজা খোলা, আজ কিছুটা অবাক লাগলো। তারপর রুমের দিকে যেতে নিয়ে ডাইনিং পেরিয়ে যেতে যেতে গেলে কি জানি মনে করে কিচেনে একবার উকি দিল। তারপর আবারও ফিরে যেতে নিয়েও হঠাৎই মস্তিষ্ক সজাগ হলো। কিচেনের বিষয়টা মাথায় সাজিয়ে আবার কিছুটা পিছনে এসে আবার কিচেনের দিকে নজর দিয়ে বুঝতে পারল রাফিন খুশিকে জড়িয়ে ধরে রেখেছে। এমন কিছু দেখে ঈশানের বুকের ভিতরটা কেমন যেন ধক করে উঠল। নিজের সৎ ভাইয়ের সাথে নিজের বউয়ের এরকম অন্তরঙ্গ দৃশ্য দেখে মুহূর্তেই আকাশ ভেঙে পড়ল মাথায়। এই জন্যই বোধহয় মেয়ে মানুষও বিশ্বাস করতে পারত না ঈশান। তাই হয়তো কখনো কাউকে ভালোবাসেনি, বিশ্বাস করতে পারেনি, আর কোনো সম্পর্কেও জড়াতে পারেনি। আম্মু চলে যাওয়ার পর থেকে এই বাসাতে আর কাউকেই বিশ্বাস করেনি ঈশান। কারণ ঈশানের আব্বু ওর দেখাশোনার কথা বলে আম্মু চলে যাওয়ার 2 সপ্তাহ বাদেই আরেকটা বিয়ে করে নিয়েছিল। সেজন্যই বাবার সাথে গত 20 বছর যাবৎ ঈশান কথা বলে না। শুধু নিজে থেকেই ভদ্রলোক কথা বললে কখনো বিরক্তি নিয়ে উত্তর দেয়, আবার কখনো চুপ করে থাকে। আর সৎ মা ওর সাথে আপন মায়ের মতো ব্যবহার করলেও ঈশান তার সাথে কখনোই 20টা বছরে হেসে কথা বলেনি। উল্টো ভদ্রমহিলা চেয়েছিল যেন আপন ছেলের মতো ঈশান তাকে আম্মু বলে ডাকুক। আর ঈশান ভাবে সৎ মা কখনো মা হয় না, তার উপর সৎ ভাই ওই ছেলেটাকে সমেত বাবা বিয়ে করেছিল ভদ্রমহিলাকে। তারপরও এতগুলো বছরে ঈশান দেখেনি ওর প্রতি ভদ্রমহিলার কোনো বাজে ব্যবহার। উল্টো নিজের ছেলেকে হাজারটা বকাঝকা করলেও ওকে সবসময় ভালোবাসতে চেয়েছে, আগলে রেখেছে। কিন্তু ঈশান কখন তাকে আম্মু বলে ডাকেনি। সব মিলিয়ে এক প্রকার একাকিত্বের মধ্যে থাকতে চাইলেও আম্মু সবসময় ওর খেয়াল রাখতো। তারপর বোঝার বয়স হতেই দেশের বাইরে গেল পড়ালেখা করতে। দেশের বাইরে থেকে ফিরে এসে অফিসে জয়েন করতেই বুঝতে পারল এদিকটায় ওর সৎ ভাই অনেকটাই এলোমেলো করে ফেলেছে। তারপর নিজে থেকে দায়িত্ব নিতে শুরু করলে আম্মু বলে দিয়েছিল রাফিনকে আর অফিসে যেতে হবে না। সেটাই যেন ওর জীবনের জন্য আরও কষ্টের কারণ ছিল। ভদ্রমহিলার এই প্রথম ঘরের ছেলেটা ঈশানকে কখনোই দেখতে পারেনি। ঈশান ছেলেটার সাথে মোটামুটি কথা বললেও তেমন করে কারোর সাথে কথা বলে না। এ বাসায় যেন ও একাই থাকে, এরকম একটা অবস্থা। তারপর আর কি, আব্বু আম্মু জোড়াজুড়িতে সৎ ভাইয়ের এক বান্ধবীর মেয়ের সাথে দেখে শুনেই বিয়ে করালো। মেয়েটা ওর থেকে সিনিয়র। প্রথমে তো বিয়ে করতেই চাইছিল না, কিন্তু আম্মুর কান্নাকাটি আর আব্বুর হাজারটা রিকোয়েস্ট করলো। বন্ধুরা অনেক বোঝালো আজ বাদে কাল বিয়ে করতেই হবে। তখন ঈশানও অনেক ভেবেই তাদের হাজার কথা আর প্রতিশ্রুতিতে জীবনে কাউকে আনতে হবে সেটা ভেবেই বিয়েটা করেছিল। কিন্তু বিয়ের 1 মাস বাদেই এরকম কিছু দেখবে আর এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, সেটা
কখনো কল্পনাও করেনি ছেলেটা। বিয়ের পর ঈশান ভেবেছিল মেয়েটাকে কখনো বিশ্বাস করতে পারবে না, আর না কখনো ভালোবাসতে পারবে। বিয়েটা খুব স্বাভাবিকভাবে হলেও ঈশানের বাসর রাতে সেদিন যখন মেয়েটার সাথে কথা হয়, তখন ওর সামনে দাঁড়িয়ে বলেছিল, সব কিছু জেনে শুনে আমাকে বিয়ে করছেন তো? মানে আমি বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন। না বোঝার তো কিছুই নেই। আপনি যে বাড়িতে এসেছেন সে বাড়িতে আপনার সৎ শাশুড়ি, যেখানে মানুষ সৎ মা বলে সেখানে আপনার সৎ শাশুড়ি বলতে হচ্ছে। কি আশ্চর্য না? তবে আপনি ভয় পাবেন না, উনি মানুষ হিসেবে খুবই ভালো। সে আমি জানি, কিন্তু আপনি উনি কাকে বলছেন? উনি তো আপনার আম্মু। কিন্তু আমি মনে করি না। কিন্তু উনি যে বললেন আপনি ওনার কথায় আমাকে বিয়ে করেছেন, তাহলে? এত কান্নাকাটি করলে যে যে কেউই বিয়েতে রাজি হবে। আমার আম্মু নেই, আব্বুর সাথে আমি কথা বলি না গত 20 বছর যাবৎ। আর মেয়েদের আমি বিশ্বাস করি না, কারণ আম্মু আমাকে রেখে এখান থেকে চলে গিয়েছিল আব্বুর সাথে ঝামেলা করে। তারই 1 সপ্তাহ পর জানতে পারি আম্মুর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেদিনই না ফেরা দেশে চলে যায়। তার 1 সপ্তাহ পরে আব্বু বিয়ে করেছিল। এই বিষয়টা একটা বাচ্চা ছেলের কাছে কতটা কষ্টদায়ক সে যখন সামনে থেকে দেখবে বিষয়টা বুঝতে পারছেন। মা নেই, আর তার জায়গায় অন্য কাউকে বসানোর চেষ্টা করা হচ্ছে। সামনে থেকে যে বাচ্চা সেটা দেখে, তার কাছে সেটা কতটা কষ্টের আপনি ভাবতে পারছেন? আমি বুঝতে পারছি যে আপনি অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু এখানে আমার দোষটা কি বলতে পারেন? আপনার কোনো দোষ নেই, তবে মেয়েদের আমি বিশ্বাস করি না। ভালোবেসে আব্বুর সাথে বিয়ে করেছিল, তারপর আবার ঝামেলা করে চলে গিয়েছিল আম্মু। সেজন্যই আম্মুর উপর এক প্রকার রাগ ছিল। তারপর থেকেই কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না। তাহলে আমার এতে কি দোষ? আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি, নাকি আপনাকে কখনো ঠকিয়েছি? তাহলে আমাকে কেন বিশ্বাস করেন না আপনি? জানি না, তবে মনে হয় না কখনো আপনাকে বিশ্বাস করতে পারবো, কিংবা আমার স্ত্রীর অধিকার দিতে পারবো। আশ্চর্য, বউকে ভালোবাসবেন না আপনি? পারবো কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে না পারবো। আপনি কি ভেবেছেন অন্য সব গল্পের নায়িকাদের মতো আমি বলে বসবো না এ হতে পারে না? দেখুন মশাই, আপনি হয়তো কষ্ট পেয়েছেন আর মেয়েদের সম্পর্কে ভুল ধারণা করেই এরকম বলছেন, কিন্তু দিন শেষে সবাই নিজের বউকে ভালোবাসতে বাধ্য হয়। তাছাড়া এত সুন্দরী একটা বউ থাকলে যে কেউই ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আজ বাদে আপনি কাল আমাকে ভালোবাসবেন, আমি সেটা খুব ভালো করেই জানি। খুব বেশি কনফিডেন্স আপনার দেখছি, কিন্তু এই কনফিডেন্স বেশি দিন থাকবে না। আপনি আমার একরোগা আর এই রাগের চেহারা প্রতিদিন দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন। কেন? আপনি কি রাগের মাথায় আমার গায়ে হাত তুলবেন, আমাকে পেটাবেন? না না না, ওরকম কিছু না। একা একা বড় হলেও আমি এতটা বাজে নই যে বইয়ের গায়ে হাত তুলব। তবে তবে কি? না, কিছু না। তবে তো কারণ একটা আছেই। কোনো মেয়ে আপনাকে ঠকিয়েছে, নাকি গার্লফ্রেন্ড অন্য কারোর হাত ধরে পালিয়েছে? এই কথা একবার বলেছেন তো বলেছেন, আর বলবেন না। আমি কারোর সাথে সম্পর্ক ছিলাম না, আর ভবিষ্যতেও থাকবো না। তাহলে আমাকে বিয়ে কেন করলেন? একটা মেয়ে কত আশা নিয়ে তার শ্বশুর বাড়িতে আসে, তার স্বামীর সংসারে আসে, সেটা আপনি জানেন? আর বাসরাতে এসে তাকে এমন কথা বললে তার কষ্ট লাগবে না? আমার খারাপ লাগবে না? বিষয়টা একটাবার আপনি ভাবতে পারেননি? আপনি আপনি যেমন বলছেন আপনার জায়গায় থাকলে আমি বুঝতে পারতাম, তেমনই আমিও তো বলতে পারি যে আপনি আমার জায়গায় থাকলে বুঝতে পারতেন। খুশি কথা জবাব ঈশান দিতে পারল না। কিছুক্ষণ যাবৎ চুপচাপ দাঁড়িয়ে রইল। এক পর্যায়ে খুশি উঠে ওয়াশরুমে চলে গেল একটা শাড়ি নিয়ে। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখলো ঈশান বেডের এক সাইডে শুয়ে পড়েছে। খুশিও এসে অন্য সাইডে শুয়ে পড়ে। তারপর ঈশানের বালিশের উপর রাখা হাতের উপর হাত রাখতেই ছেলেটা চোখ মেলে তাকালো। খুশি একটু মুচকি হেসে বলতে লাগলো, বিয়ের আগে একবার কথাও বললেন না। 1 সপ্তাহ যাবৎ যোগাযোগ করার চেষ্টা করলাম, আপনি যোগাযোগ করলেন না। শাশুড়ি আম্মু বলল বিয়ের রাতে এসে একেবারে কথা বলবো। আজ বিয়ে হলো, একটাবার আমার দিকে তাকিয়েও দেখলেন না। আমি কতটুকু সুন্দর আর কতটুকু আপনার জন্য পারফেক্ট সেটা একবারও ভাবলেনও না। নিজের মতো করে সব কিছু বলে দিলেন। একবার তো আমাকে একটা সুযোগ দেওয়া যায়, তাই না ঈশান? একটু ভালোবাসার চেষ্টা তো করা যায়। তাহলে কি সমস্যা আপনার এই সুযোগটা দিতে আমাকে? মেয়েটার কথার জবাব ঈশান দিল না, চুপ করে রইল। ওর এই মায়াবী মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে আর ছেলেটার। বহুদিন পরে কোনো মেয়ের দিকে তাকালো।
আজ সামনে শুয়ে থাকা আর মুখোমুখি হয়ে থাকা মেয়েটা ওরই বউ, একান্ত ব্যক্তিগত নারী। ও চাইলে যা ইচ্ছে তাই করতে পারে মেয়েটার সাথে, নিজের করে নিতে পারে, আবার দূরে সরিয়ে দিতেও পারে। কথাগুলো ভাবার পরই দীর্ঘ নিঃশ্বাসটা বেরিয়ে আসলো বুক চিরে। চোখ জোড়া বন্ধ করে নিয়ে আবার খুলতেই খুশি খানিকটা বিরক্তি নিয়ে বলতে লাগলো, উফ, আপনি তো বোরিং কেন বলেন তো? আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করছি আর আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন। দেখেন, এখনো কিন্তু রাতটা শেষ হয়নি। আপনি চাইলে আমাকে আদর করতে পারেন। আজ বিয়ে হয়েছে আমাদের। অনেকেই বিষয়টা নিয়ে ভাবে যে বাসরাতে অজানা একজনের সাথে দেখা হলো আর হুটহাট করে এরকম কিছু করলে তারা অন্য কিছু মনে হতে পারে, যে এই শারীরিক সম্পর্কের জন্যই মানুষ বিয়েটা করে। কিন্তু আমি এরকম কিছু ভাববো না। আপনার মতো হ্যান্ডসাম স্বামী পেয়েছি, কিউটের ডিব্বা একটা বর পেয়েছি, সে যদি ভালোবাসে তাতে আমার ভালোই লাগবে। মেয়েটা হাজারটা বকবক করতে লাগলো, তারপরও কোনো কথা বলল না ঈশান। তাই দেখে খুশি গাল ফুলিয়ে বলতে লাগলো, সত্যি করে বলেন তো, কয়টা ছেঁকা খেয়েছেন আপনি? আমি কোনো ছ্যাঁকা টেকা খাইনি, আর সেই সুযোগও কারো হয়নি। মিথ্যে বলবেন না তো। এত হ্যান্ডসাম আমার কিউট একটা ছেলে গার্লফ্রেন্ড নেই নাকি? সে ছ্যাঁকা খায়নি, প্রেম করেনি, সেটা আমাকে বিশ্বাস করতে হবে? সত্যি করে বলুন না, কয়টা প্রেম করেছেন? প্রপোজাল পেয়েছি অনেক, ফ্রেন্ডদের মধ্যে থেকেও করেছে। বাইরেও যখন ছিলাম ওই দেশের মেয়েগুলো অনেকেই রিলেশনে যেতে চেয়েছে, অনেকবার চেষ্টা করেছে। যখন পারেনি তখন বেশিয়ারের অফারও করেছে, তারপরেও ছি, কিসব কথা! ওরা তো ওই রকমই। আপনি ওদের কথা বলবেন না তো। দেশে কয়টা পেয়েছেন সেটা বলেন। দেশে পেলেও আমি কারোটা অ্যাকসেপ্ট করিনি। আপনি সেটা শিওর থাকতে পারেন। আপনার স্বামী আপনার একান্ত ব্যক্তিগত। ঈশান মেয়েটাকে কথাটা আশ্বস্ত করার জন্য বলেছিল। চোখ জোড়া বন্ধ করে নিলে খুশির মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তারপর আবারও মেয়েটা বলতে লাগলো, এবার বলছেন যে বউ হিসেবে মানবেন না, বিশ্বাস করবেন না, ভালোবাসবেন না। আবার বলছেন আপনি আমার একান্ত ব্যক্তিগত হয়েছেন। আমার বইয়ে গেছে আপনার একান্ত ব্যক্তিগত হতে। হুঁ, আপনি আসলে একটা ভিতুর টিম। কাউকে কখনো ভালোবাসবেন না আর ভালোবাসতেও দেবেন না, কিন্তু আমি আপনাকে জোর করেই বাসবো। সে সময় হলেই দেখা যাবে। এখন কথা না বলে ঘুমান তো, অনেক ধকল গেছে সারাদিন। এত ভকভক করতে পারেন আপনি, আমি জানতাম না। আজকের মতো ছেড়ে দিচ্ছি, জোর করছি না কোনো কিছুর জন্য। অন্য সব সিনিয়র আপুদের গল্প হলে দেখতেন যে জোর করতো। আমি আপনার থেকে সিনিয়র হয়েও আপনাকে সুযোগ দিচ্ছি, ভালোবাসতে বলছি, সেটাও পারছেন না। সময়ের সাথে সাথে ভালোবাসতে হবে, না বাসলে তখন জোর করে ভালোবাসাটা আদায় করব। সেদিনের পর থেকেই দুজনের সংসার চলছিল টানাপোড়েনের। ঈশান মেয়েটার সাথে তেমন করে কথা বলতো না। খুশি নিজে থেকে কথা বলতো, হাজারটা কথা জিজ্ঞেস করতো, অফিসে গেলে ফোন করতো, বাসায় যখন আসবে জিজ্ঞেস করতো ঠিকমতো খেয়েছে কিনা, আরও কত কি। ঈশান সবসময় সাবধানে থাকতে বলতো, আর কোনো মেয়ের দিকে তাকাতে বারণ করতো ঈশানকে। ওই বর্তমানকার বউদের যত সব কথা এসবই বলতো মেয়েটা। ঈশানও হ্যাঁ হু করে উত্তর দিত। গত 1 মাস যাবৎ ওকে ভালোবাসার কেয়ারিং দেখিয়ে আর এতগুলো দিন যাবৎ যখন ওর সাথে থেকে এত মিষ্টি মিষ্টি কথা বলছিল, আজকে সেই মেয়েটাই অন্য কারো বাহুতে আবদ্ধ। সেই মেয়েটাই কিনা হাসি মুখে বিষয়টা মেনে নিচ্ছে। তার মানে এই বাসায় আসার পর থেকেই খুশির সাথে রাফিনের অর্থাৎ ওর সৎ ভাইয়ের এরকম সম্পর্ক চলছে। ঘরের মধ্যেই পরকীয়ার নাগর রেখে দিয়েছে মেয়েটা। কথাটা ভাবতেই বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। এই জন্যই বোধহয় মেয়েটাকে বিশ্বাস করতে ইচ্ছে করছিল না। কিন্তু গত কয়েকদিনের বিহেভিয়ার আর ওর আশেপাশে থাকাটা, সব সময় ওকে জোর করা, ভালোবাসার চেষ্টা করা, এগুলো ঈশানকে বাধ্য করেছিল মেয়েটার প্রতি দুর্বল করে দিতে। কিন্তু দিন শেষে সে একই কাণ্ড এই মেয়েটাও ঘটালো। কথাটা ভেবেই ঈশান আর সেখানে দাঁড়াতে পারল না। দ্রুত পায়ে হেঁটে চলে গেল রুমের দিকে। ওদের এই রঙ্গলীলা আর দেখতে ইচ্ছে করছে না। রুমে এসে ফ্রেশ না হয়ে বিছানায় গা এলিয়ে দিল ছেলেটা। আজকে বারবার মনে পড়ছে 1 মাস যাবৎ মেয়েটার সাথে বিয়ে হয়েছে। তার মানে এই 1 মাসের মধ্যে ওদের পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছে। আর কতদূর গড়িয়েছে বিষয়টা ভেবে খারাপ লাগলো। আম্মু অর্থাৎ সৎ মা বলেছিল এই মেয়েটার মতো একটা মেয়ে হয় না। এই মেয়ে কিনা এরকম কিছু করলো। আজকে ঈশানে চিৎকার করে বলতে ইচ্ছে করছে ভদ্রমহিলাকে যে দেখুন ম্যাডাম, আপনার সেই ভদ্র মেয়ে আর ভালো মেয়ে আপনার ছেলের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত, এরকম প্রেম ভালোবাসায় আবদ্ধ হয়েছে।
আর আপনি এত গ্যারান্টি দিয়েছিলেন সেদিন কি করে? দিন শেষে সেই ধরে বেঁধে একটা প্রতারক আর একটা শারীরিক চাহিদা লোভী মেয়ের সাথেই ওর বিয়ে দিল ভদ্রমহিলা। কথাটা ভেবেই ঈশান আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। হাতের কাছে যা পেল তাই ছুঁড়ে ফেলে দিল। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিল। 1 ঘন্টা বাদে যখন খুশি রুমে আসলো, শাওয়ারের শব্দ পেয়ে বেশ খানিকটা অবাক হলো। ছেলেটা আবার কখন রুমে আসলো? আসলো, আজকে একটাবারও ডাকলো না। প্রতিদিনই তো ডাকে, কিন্তু আজকে ডাকলো না কেন? বেশ খানিকটা অবাক লাগলো। খুশি ঈশানের জন্য অপেক্ষা করতে লাগলো। আরও 15 মিনিট বাদে ছেলেটা বাহিরে বেরিয়ে আসলো শুধু টাওয়াল পরে। খুশি খানিকটা লজ্জা লাগলো, তাই ঈশানের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। মেয়েটাকে দেখার সাথে সাথেই বিরক্তিতে মাথায় রাগ উঠে গেল ঈশানের। ইচ্ছে করছিল তো এখনই ওকে চেপে ধরে জিজ্ঞেস করতে যে শারীরিক চাহিদাটা যদি ওর এতই ছিল তাহলে ওকে কেন বললো না? ও জোর করে হলেও নিজের অনিচ্ছার শর্তেও ওকে সবটাই দিত। তারপরও কেন সেই সুখ নেওয়ার জন্য ওরই ভাইয়ের সাথে এরকম কিছু করতে হলো? বিষয়টা ভেবেই ঈশানের রাগ হলো। তারপরও মেয়েটার সাথে কোনো রাগ না দেখিয়ে শুকনো কাপড় পরে নিয়ে তৈরি হচ্ছিল বাইরে বেরোনোর জন্য। এরই মাঝখানে খুশি এসে পাশে বসে বলতে লাগলো, আপনি কখন আসলেন? আর আসলেন একবার ডাকলেনও না আমায়? কেন এই অসময়ে এসে আপনাদের রোমান্সের মধ্যে ব্যাঘাত ঘটিয়ে ফেললাম? অবশ্য এই সময়ে নক না করে আসাটা বোধ হয় আমারই ভুল হয়েছে। আপনাদের এত বড় ক্ষতি করে ফেললাম, তাই না? ঈশানের এমন দ্বারা কথাতে খুশি খানিকটা ভরকে গেল। তাহলে কি ছেলেটা কিছু বুঝতে পেরে গেছে? বিষয়টা ভেবেই আমতা আমতা করে বলতে লাগলো, আপনি কি সব বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। ঈশানকে কথাটা বলার সাথে সাথেই ছেলেটা অগ্নিচক্ষু নিয়ে তাকালো। খুশি কিছু বুঝতে পারছে না। কথাটা ভাবতেই ঈশান তাদের দাঁত চেপে বলল, দিন শেষে সেই তুইও বিশ্বাসঘাতকে বেরোলি। আমি তো তোকেও বিশ্বাস করতে শুরু করেছিলাম। কি বোকা দেখ, সেদিন বললাম তোকে বিশ্বাস করব না, আর 1 মাস যেতে না যেতেই তোকে ছি। আজকে নিজের প্রতি ঘৃণা হচ্ছে এখন। তোর মতো একটা নষ্টা নর্দমার কীট আর চরিত্রহীনাকে আমার বিশ্বাস করতে হয়েছে। ভাগ্যিস ভালোবাসার মতো ভুল করিনি, না হলে। ঈশান প্লিজ বিশ্বাস করেন, আমি এরকম কিছু করিনি। আমি তো বুঝতেই পারিনি উনি আমাকে। যাক, তাহলে শেষ পর্যন্ত স্বীকার করলি তোদের মাঝে সম্পর্ক চলছে। তো এখানে আসার আগে থেকে নাকি এই বাসায় আসার পর থেকে কতদিন ধরে চলছে এগুলো? আর কতবার বেড শেয়ার করেছিস ওর সাথে? বেডশিয়ার কথাটা শোনার সাথে সাথেই খুশির মুখটা কালো হয়ে গেল। মুহূর্তেই কলিজাটা কেঁপে উঠল। সাথে সাথে মেয়েটা মুখে হাত দিয়ে কান্না করে ফেললো আর বলতে লাগলো, সামান্য একটা বিষয়কে আপনি এত দূর করাচ্ছেন? আপনি এত বড় একটা কথা আমাকে বলতে পারলেন? আমি শুধু মনে প্রাণে আপনাকেই ভালোবাসি ঈশান। বিয়ের পর থেকে যে এসেছে আপনি আমার কাছে আসেন, আপনি আমাকে ঠিক এমন করেই ভালোবাসেন। এমন করে বলতে, একটু আগে যেমন করে আমার সৎ ভাই তোকে ভালোবাসছিল, ওই কুত্তাটা তোকে যেভাবে, আর বলতেও লজ্জা লাগছে, ও যেভাবে তোর সাথে প্রতিদিন যেভাবে বেড শেয়ার করে, তোদের তথাকথিত সেই সম্পর্ক অমন করে ভালোবাসতে বলেছিলি আমাকে, তাই তো? বিশ্বাস করুন, আমি এরকম কিছু করিনি। আপনি ভুল বুঝছেন আমাকে। বিশ্বাস করব তোকে? এত কিছুর পরে তোর মনে হচ্ছে আমি তোকে বিশ্বাস করব? আর এই জন্যই বোধ হয় তোর আজকাল এত খুশি খুশি লাগে, তাই না? এখন আর আমাকে ইচ্ছে করে না এসব বলতে। শারীরিক সুখটা তো একজনের কাছে পেয়েছিস, এই জন্য এই বাচ্চাদের থাকলেই হয়, তাই তো? কতদিন ধরে চলছে তোদের সম্পর্ক আমাকে একটু বলবি? আর রাফিন টিকটকে কতটুকু সুখ দিয়েছে যে আমাকে আর ভালো লাগে না? এরকম করা সব কথা শুনে খুশির বুকের ভিতরটা তোলপাড় চলছে। ইচ্ছে করছে মরে যেতে। ছেলেটাকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না, কিছু বলতেও পারছে না। বুক ভেঙে কান্নারা বেরিয়ে আসতে চাইছে। খুশি জোর করে ঈশানের একটা হাত 2 হাতের মুঠোয় নিল। তারপর হাতের উল্টো পিঠে চুমু খেয়ে মুখের সাথে ঠেকিয়ে বলতে লাগলো, বিশ্বাস করেন, এই বাড়িতে আসার পর থেকে আমি শুধু আপনাকেই ভালোবাসি। এটা এটা মানছি যে ওর সাথে আমার বিয়ের আগে সম্পর্ক ছিল, কিন্তু সম্পর্কের মাঝে আমি ওকে কখনো হাতটা পর্যন্ত ধরতে দেইনি। কলেজ লাইফে ওর সাথে আমার সম্পর্ক ছিল, আর এই বাসাতে আসার পর জানতে পারলাম ও আপনার সৎ ভাই। কিন্তু বিয়ের আগে ওর সাথে আমার ব্রেকআপ হয়েছিল, কারণ ও আরো কয়েকটা মেয়ের সাথে এরকম। ঈশান হাতে ছাড়িয়ে নিল আর উঠে দাঁড়িয়ে বলতে আরম্ভ করলো, তোদের মতো মেয়েদের এই সাজানো নাটক আর এই মিথ্যা কান্নাটা আমার খুব ভালো করে জানা আছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুই আমাকে এখন মায়ে ফেলতে চাইছিস। তোর শরীরের মায়ে যেমন
ওই কুত্তাটাকে ফেলেছিস, তেমনি এখন আমাকেও ভোলাতে চাইছিস কান্না করে। তুই ভাবিস না যে তুই এই ন্যাকা কান্না করলেই আমি তোকে আর বিশ্বাস করব। আর কি তোকে ভালোবাসার মতো ফুল করিনি, জীবনে দ্বিতীয়বারের মতো বাজেভাবে ঠকে গেলাম। আর আমার কপালটা দেখেছিস, দিন শেষে তারাই আমাকে ঠকালো যাদের আমি খুব বেশি বিশ্বাস করি, খুব বেশি আপন ভাবে। আপন মানুষগুলো হয়তো বা আপন মানুষগুলোকেই ঠকাতে খুব বেশি সহজ হয়, তাই না রে? খুশি উঠে আসলো, ঈশানকে জড়িয়ে ধরতে নিবে তার আগেই ছেলেটা সরে গেল। খুশি কাছে আসতেই ঈশানও চুলের মুঠি চেপে ধরলো আর মুখের কাছে মুখটা এনে বলতে লাগলো, তোর দিকে এইসবের পর আমার তাকেতেও ঘৃণা লাগছে। আর তুই বারবার আমার কাছে আসতে চাইছিস, তোকে আমি ঘৃণা করি। তুই যে কাজ করেছিস এরপর আর কখনো তোকে বিশ্বাস করব না। তুই যদি আমার সামনে হাজার পরিশুদ্ধ হয়েও আসিস, আমি তোকে ভালোবাসার মতো ভুল করব না। ঈশান তাতে দাঁত চেপে কথাটা বলেই সেখান থেকে বেরিয়ে গেল। খুশি কান্নায় ভেঙে পড়ল, ফ্লোরে বসে বারবার চোখের পানি মুছতে লাগলো আর বলতে লাগলো, বিশ্বাস করিনি জান, আমি যখন বুঝতে পেরেছি ওইটা আপনি না, তখন ওকে ছাড়িয়ে দিয়েছিলাম। আমি জানতাম না ওইটা আপনি না। এ বাড়িতে আসার পর থেকে আমার দিকে লক্ষ্য রাখছিল রাফিন। আর আর আজকে আপনার পারফিউমটা ইউজ করে আমার কাছে গিয়েছিল, সেই জন্য আমি ভুলবশত আপনাকে ভেবে ওকে জড়িয়ে ধরে রাখতে দিয়েছিলাম। কিন্তু যদি বুঝতে পারতাম, বুঝে কয়েকটা থাপ্পড় বসাতাম ওই কুত্তাটাকে। আপনি আমাকে কেন বলছেন? একটা সুযোগ দিন আমাকে বলার, ঈশান প্লিজ। ঈশান অনেক আগেই বেরিয়ে গেছে আর মেয়েটা নিজের মতো করে কথাগুলো বলতে লাগলো। এরই মাঝে দরজার সামনে কেউ একজন দাঁড়াতেই তখন খুশি খানিকটা ভড়কে গেল, কারণ দরজার সামনে দাঁড়িয়ে রাফিন দাঁত কেলিয়ে হাসছে। ওকে কান্না করতে দেখে বলতে লাগলো, আমার সামনে তুই স্বামীর সাথে সুখে সংসার করবি, আমার সৎ ভাইয়ের সাথে আদর সোহাগে একসাথে থাকবি, আর আমি তোকে সেটা কি করে হতে দিই? তুই আমার সাথে ব্রেকআপ করেছিস নিজে থেকে, তোর সাহস হলো কি করে আমার এই সামনে আমার সৎ ভাইকে বিয়ে করে আমার এই বাসায় আসার? এই জন্য তোকে ঠিক কতটা শাস্তি ভোগ করতে হবে তুই শুধু সেটা দেখতে থাক। কেন করছো তুমি আমার সাথে এমন? আমি কি অন্যায় করেছি? তুমি তো ভালো ছিলে, তুমি অন্য মেয়েদের সাথে বাজে কাজ করেছো, ওদেরকে নোংরা করেছো। ওদের মতো আমি তো নোংরা হতে চাইনি। আমি ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তুমি আমাকে ধোঁকা দিয়েছো। এটা কি আমার দোষ? তোর দোষ ওইটা নয়, তোর দোষ এটাই আমি যাকে জীবনে সবচেয়ে ঘৃণা বেশি করি তাকে বিয়ে করে তুই এই বাড়িতে এসেছিস। আমি কতবার চেষ্টা করেছি ওকে মারার জন্য, কিন্তু একবারও মারতে পারিনি। শেষে আব্বু ওই বুড়াটা ওকে দেশের বাইরেই পাঠিয়ে দিল। আম্মুকে বারবার বললাম ওকে এখানে রেখে দিতে, কিন্তু আম্মু আমার কথা শুনলো না। দেখিস না, তোর ওই তথাকথিত সেই স্বামীকে আমার আম্মু আমার থেকেও বেশি ভালোবাসে। আমি সবাইকে সবটা বলে দিব তুমি এইসব করেছো। বল তাহলে, তোর নাগর তোর ওই স্বামীকেও আমি শেষ করে দিব। আর তারপর তুই কাকে বিচার দিবি শুনি? আর যাকে ভালোবাসিস তাকে হারিয়ে তুই তো পাগল হয়ে যাবে। তখন তুই কি করে বলবি এগুলো আমিও সেটা দেখতে চাই? না না, তুমি ওর কোনো ক্ষতি করবে না, ওর কিছু করবে না তুমি। আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইছি। আমি আমি ওকে এখান থেকে নিয়ে অনেক দূরে চলে যাবো, তারপরে সে করে পারি, তুই পারবি না কোথাও যেতে, এখানে থেকেই তোকে কষ্ট পেতে হবে। আমি তোকে ওর সামনে খারাপ বানাবো, আর তুই ওর থেকে কষ্ট পেয়ে এখানে চলে পুড়ে মরবি। ভালোভাবে ওর সাথে সংসার করতেও পারবি না। খুশি হাজার রিকোয়েস্ট করার পরও রাফিন যখন শুনলো না, রাগের মাথায় খুশি হাতের কাছে যা পেল তাই ছুড়ে দিতে ছেলেটা সেখান থেকে চলে গেল। খুশি দরজা আটকে দিয়ে খানিকক্ষণ যাবৎ কান্নাকাটি করলো। দুপুর থেকে নিয়ে রাত 10টা অবধি খুশি আর রুম থেকে বেরোয়নি, কান্না করছে। একটা পর্যায়ে ঘুমিয়ে পড়েছিল কান্না করতে করতে। রাত 10টার পর যখন আম্মু এসে ওকে খাবার জন্য ডাকাডাকি করলো, তখন মেয়েটা খাবে না বলল। শেষে ভদ্রমহিলা হাজারবার জোর করতেই খুশি বলতে লাগলো, আম্মু তুমি যাও, তোমার ছেলে আসলে আমি ওনার সাথে খেয়ে নেব। সে কখন আসবে তুমি কি জানো আদৌ? জানো ওর চাল চলন আমার মোটেও ভালো ঠেকছে না। বিয়ে করালাম যে বাসায় থাকবে, বউ এলে তার আসলের বউ বেঁধে রাখবে, কিন্তু তুমি ওকে আটকাতে পারছো না। দিন শেষে সে বাইরেই চলে যাচ্ছে। কোথায় থাকে কি করে একটু খোঁজখবর তো নিতে পারো, সেটাও করছো না। এত আশা করে ছেলের বউ আনলাম যে ছেলেটা আগের থেকে কিছুটা ভালো হবে, কিন্তু না, এখন আরও বেশি বাইরে বাইরে থাকে।
আম্মুর এমন দ্বারা কথা শুনে খুশি চুপ করে রইল। আম্মু চলে যেতেই খুশি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বসে রইল, রুম থেকে বেরোলো না। ওই শয়তানটার সাথে আবার দেখা হবে ভেবে রাত 1টা নাগাদ ঈশান বাসায় ফিরল রাঙ্ক অবস্থায়। খুবই বাজেভাবে শরীর থেকে গন্ধ ছাড়ছিল। মদের গন্ধে খুশি কাছেও যেতে পারছিল না, বমিও পাচ্ছিল মেয়েটার। ঈশান বাসাতে এসে বারবার কলিং বেল দিল। দৌড়ে এসে দরজা খুলে দিল খুশি। ছেলেটাকে মাতাল অবস্থায় ঢুলতে দেখে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল। তখন ঈশান ওর দিকে একবার তাকিয়ে থেকে ওকে সরিয়ে দিতে গেলে তখন খুশি জোর করে ঈশানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপনি এখানে কোনো সিনক্রেট করবেন না। আপনার যা বলার রুমে গিয়ে বলুন। এখানে এমন কিছু করলে আব্বু আম্মু যদি এগুলো দেখতে পায় তাহলে অনেক বেশি ঝামেলা হবে। আপনাকে বকাঝকা করবে, রাগারাগি করবে। দয়া করে রুমে চলুন প্লিজ। ঈশান কোনো কথা বলতে পারল না। খুশি নিজের কাঁধের উপর দিয়ে হাতটা রেখে ঈশানকে নিয়ে অনেক চেষ্টা করে ছেলেটাকে রুমে আনলো। তারপর তাড়াহুড়ো করে দরজা আটকে দিল, কারণ রাফিন যে কোনো সময় চলে আসতে পারে। ওই হারামিটা ওত পেতেই থাকে খুশিকে ডিস্টার্ব করার জন্য। রুমে দরজা আটকে দিয়েই খুশি এসে ঈশানের কাছে আসলো। গা থেকে ব্লেজারটা খুলে রাখতেই ছেলেটা ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ঈশানের পা থেকে জুতোটা খুলে দিয়ে যখনই খুশি কাছে আসলো বালিশে মাথাটা দিয়ে শুয়ে দিতে গেলে তখন ঈশান মেয়েটার হাত ধরল আর টেনে নিজের কাছে আনতেই খুশি টাল সামলাতে না পেরে ঈশানের বুকের উপর পড়ল। প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করেছে ছেলেটা, এরকমটা আগে কখনো করেনি। বিয়ের পর থেকে একবারই প্রথম দেখছে খুশি, আর আজকে এরকম একটা কাজের কারণে ভয় লাগছে মেয়েটার। এখন যদি আবার দুপুরের মতো সিন ক্রিয়েট করে বসে। খুশি অবাক হলেও ভয়ার্ত চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান ততক্ষণে খুশির কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে রাখলো, তারপর আরেকবার হাতে খুশির মুখের পাশে রাখলো। মেয়েটা অবাক হয়ে ঈশানের বুকের উপর দুহাত রেখে তাকাতেই তখন ছেলেটা হাতের উল্টো পিঠ দিয়ে স্লাইড করে তারপর একটা আঙুল খুশির কপালের থেকে নিয়ে শুরু করে নাকের উপর দিয়ে তারপর ঠোঁটের উপর স্লাইড করতেই মেয়েটা কেমন খানিকটা কেঁপে উঠল। ঠোঁট জোড়া কাঁপছে খুশির। এই মুহূর্তে মোহনীয় লাগছে মেয়েটাকে। মাতাল অবস্থায় সব মেয়েকেই বুঝি এরকম সুন্দর দেখতে লাগে, তার উপর আবার ওর বউটা একটু বেশি সুন্দরী কিনা। প্রচুর পরিমাণে আদুরে লাগছে মেয়েটাকে আজ। ঘুম থেকে উঠেছে বোধহয় কিছুক্ষণ আগেই। ঈশানের সেদিকে লক্ষ্য নেই। ওর ওই কাঁপা কাঁপা ঠোঁট জোড়ার দিকে তাকাতেই ঈশানের ইচ্ছে করছে সেখানটাতে আদর করে দিতে। ঈশান মেয়েটার গালে স্লাইড করতেই চোখ জোড়া বন্ধ করে নিয়েছিল। তখনই ছেলেটা খুশি ঠোঁটের উপর ঠোঁট জোড়া ছোঁয়াতেই খুশি চোখ বড় বড় করে ঈশানের দিকে তাকালো। নেশা করে এসেছে তাই বোধহয় এমন করছে ছেলেটা। খুশি ঈশানকে বাধা দেওয়ার চেষ্টা করেও ভাবলো অন্তত আর যাই হোক সজ্ঞানে থাকলে ঈশান এরকম কিছু করতো না। তাই খুশি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশানের ঘাড়ে গলায় নাক ডুবিয়ে দিয়ে চুমু দিল। চুমুর সাথে কয়েকটা বাইট দিতেই খুশি চোখ জোড়া খিচে বন্ধ করে নিল। একে একে খুশির বুকের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে দিয়ে ওক মুখ গুজে দিতেই খুশি হাঁসফাঁস করতে লাগলো। ঈশানের অবাধ্য হাতের আর ঠোঁটের বিচরণে যেন খুশি একদম মাতাল হয়ে যাচ্ছিল। খুশি শ্বাসকষ্টের রোগীর ন্যায় হাঁসফাঁস করছিল। একটু সময় ঈশানকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও এই মুহূর্তে চাইছে খুশি ঈশান জোর করে হলেও ওকে ভালোবাসুক। একটু বাদেই ঈশান খুশিকে নিয়ে নিজে ফেলে দিয়ে তারপর ইচ্ছে মতো আদর করতে লাগলো। ছেলেটার এমন আদরের স্পর্শ পেয়ে খুশির অনুভূতিগুলো দিশেহারা হয়ে গেল। মেয়েটা বারবার ঈশানকে আঁকড়ে ধরার চেষ্টা করলো। ছেলেটার উন্মাদের মতো আদরটা খুশির আর কষ্ট হলেও সহ্য করে যাচ্ছিল। এই প্রথমবারই ঈশান ওর কাছে এসেছে, এমন করে ভালোবাসে। খুশি প্রতিনিয়ত চাই ঈশান ওকে এসব করে ভালোবাসুক, কিন্তু এরকম মাতাল অবস্থাতে নয়। ঈশান আদরের সর্বোচ্চ পর্যায়ে মেয়েটাকে নিয়ে যেতেই খুশি শক্ত করে ঈশানের পিঠটা খামচে ধরল। আরেক হাতে চুলগুলো আঁকড়ে ধরে হাঁসফাঁস করতে লাগলো। চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই তারপরও ভিতরে একটা প্রশান্তির হাওয়া বয়ে গেল। খুশির মনে হতে লাগলো ও পরিপূর্ণ হলো আজ। সম্পূর্ণভাবে বোধহয় স্বামীর ভালোবাসাটা পেল। ঈশান ক্লান্ত হয়ে ওর বুকের মধ্যে মুখ গুজে দিয়ে শুয়ে পড়ল। খুশি ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর দুপুরের কথাটা ভাবতে লাগলো। কারণ ছেলেটা সজ্ঞানে থাকলে কখনোই ওর কাছে আসতো না। বিষয়টা ভেবেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল।
তারপরও মনে হতে লাগলো এই মুহূর্তে ঈশান ছেলেটা ওর কাছে আছে। বিষয়টা ভেবেই খুশি ওকে বুকের সাথে জড়িয়ে ধরলো। পরদিন সকালে ঘুম ভাঙতেই ঈশান বুঝতে পারল কেউ ওকে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। তারপরই নিজের অবস্থা বুঝতে পেরে ঈশানের মনে হতে লাগলো কাল রাতে ও এরকম কিছু করেছে। চাদরটা খানিকটা সরাতেই বুঝতে পারল দুজনের শরীরে একটা সুতো পর্যন্ত নেই। সাথে সাথে ঈশানের মনে হতে লাগলো কালকে মাতাল হয়ে বাসায় এসেছিল, আর তারপর কিছুই মনে নেই। নিশ্চয়ই ও মাতাল অবস্থাতেই এরকম কিছু করেছে। কিন্তু না, কাল দুপুরের কথা মনে পড়তে ঈশানের মাথাটা গরম হয়ে গেল। সাথে সাথে চাদরটা টান মেরে নিজের শরীরে জড়িয়ে নিতেই খুশির ঘুম ভেঙে গেল। আর নিজের শরীরে উন্মুক্ত অবস্থায় দেখে লজ্জায় কুঁকড়ে গেল। খুশির সাথে সাথে পাশে থাকা বালিশটা দিয়ে নিজেকে আড়াল করতে ব্যস্ত হয়ে পড়ল। তখন ঈশান অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলতে লাগলো, তোর সাহস কী করে হলো এই চরিত্রহীন শরীর নিয়ে আমার কাছে আসার? নাকি কাল তোর সাথে ওই কোত্তাটা কিছু করেনি সেজন্য আমি মাতাল হয়ে এসেছিলাম বলে শরীর ঝালা মেটাতে আমার কাছে এসেছিস? হ্যাঁ? ঈশানের এমন ধারা কথা শোনার সাথে সাথে খুশি কান্না করে ফেলল। তারপর আশেপাশে নিজের শাড়িটা খুঁজতে লাগলো। এদিকে ওদিকে তাকিয়ে শাড়িটা পেয়ে কোনো রকমের শরীরে পেঁচিয়ে নিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমে চলে গেল। ঈশানের কথার কোনো জবাব দিল না। ভাবলো এখনই লজ্জাজনক পরিস্থিতি থেকে আগে নিজেকে বাঁচাতে হবে। আধা ঘন্টা পর খুশি বেরিয়ে আসলে দেখলো ঈশান এখনও সেখানে বসে আছে। ঈশান খুশিকে দেখে বিরক্তি নিয়ে ওয়াশরুমে গেল। বেরিয়ে আসতে দেখলো খুশি ওর জন্য ড্রেস বের করে রেখেছে। ঈশান সেগুলো না পরে নিজের মতো করে ড্রেস পরে নিল। কিন্তু আশ্চর্যের বিষয়, ছেলেটা অফিসে যাওয়ার জন্য রেডি হলো না। খুশি কিছু বলতে যাবে তার আগেই ঈশান রাগী কণ্ঠে বলতে লাগলো, খবরদার আমার কাছে আসার চেষ্টাও করবি না। তুই যেটা করেছিস এরপর থেকে আমারই লজ্জা লাগবে তোর সাথে কথা বলতে। ঈশান, বিশ্বাস করেন আমি এমন কিছু করিনি। কাল প্রথমবার আপনি আমার কাছে এসেছিলেন, আর আপনি আমাকে প্রথমবার স্পর্শ করেছেন। তাহলে কাল দুপুরে যেটা করলি সেটা কি আমি করেছিলাম, নাকি তোর ওই পরকীয়ার লম্পট বয়ফ্রেন্ডটা করেছিল যার সাথে বিয়ের আগেই বিছানায় শুয়ে পড়েছিলি? খুশি কান্না করে ফেলল। তারপর আবারও ঈশানের কাছে আসার চেষ্টা করতেই ঈশান সরে গেল। মেয়েটা এসে ওর পাগুলো দু হাতে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বিশ্বাস করেন, একটাবার আমার কথা শুনে, আমি বলছি সবটা সত্যি। আপনি যা দেখেছেন সেটা হয়তো হয়তো সত্যি, কিন্তু আমি ওকে ভালোবাসি না। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও তো উল্টো আপনাকে আমার থেকে আলাদা করার জন্য, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমার সাথে এগুলো জেনে বুঝেই করেছে। আমি যেন আপনার সাথে ভালো থাকতে না পারি, আপনি যেন আমাকে ভালো না বাসেন, সেই জন্য এরকম করেছে। বিশ্বাস করেন, ও জেনে শুনে এগুলো করেছে যেন আপনার সাথে আমার ঝামেলা হয় আর আপনি আমাকে ভুল বোঝেন। আর কত নাটক তৈরি করবি বলতো? একে তো ওর সাথে এরকম একটা কাজ করে এসেছিস, ওকে ওকে তো আমি আগে থেকে চিনি। ও তো একটা লম্পট, তার উপরে তার সাথে তুইও যোগ দিয়েছিস। আমাকে ঠকানোর জন্য এই বাড়িতে এসেছিস, তাই না? তোর কি চাই বল? আমার নামে যা টাকা পয়সা প্রপার্টি আছে আমি সব দিয়ে দিব, তাও আমার লাইফ থেকে চলে যাবে। তারপরেও তোর মতো বিশ্বাসঘাতক আর দুশ্চরিত্রা মেয়েকে আমি জীবনে রাখতে চাই না। আমি তো তোকে বিশ্বাস করতে শুরু করেছিলাম, আর তুই সেই মর্যাদাটা এমন করে দিয়েছিস। খুশি আর কিছু বলতে গেলে ঈশান চুলের মুঠি ধরে ওঠালো ওকে। তারপর বেডে ছুঁড়ে ফেলে দিতেই মেয়েটা ফুঁপিয়ে কেঁদে উঠল। ঈশান বাসা থেকে বেরিয়ে গেল। আজ আর অফিসে যাবে না, বাসায় থাকতে ইচ্ছে করবে না। মেয়েটা আশেপাশে থাকলেই ঘৃণা লাগবে ভেবেই বাসা থেকে বেরিয়ে গেল। দুপুর এদিক ওদিকেই কাটালো। তারপর একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হচ্ছিল, তখনই এক বন্ধুর সাথে দেখা। বন্ধু তার গার্লফ্রেন্ড নিয়ে ঢুকছিল রেস্টুরেন্টে। ঈশান ওকে দেখেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে মেহেদি ওর হাত ধরল আর গার্লফ্রেন্ডকে বলল আজকের মতো চলে যেতে আর খাবারগুলো পার্সেল করে নিয়ে যেতে। ঈশান রিকোয়েস্ট করলো ওর গার্লফ্রেন্ডকে যেন ওর জন্য ইগনোর না করে, ওরা যেন নিজেদের মতো করে টাইম স্পেন্ড করে। মেয়েটা কষ্ট পাবে ভেবেই বলল ঈশান, কিন্তু কে শোনে কার কথা। মেহেদি মেয়েটাকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিতেই দুজনেই একটা নির্জন জায়গায় আসলো। ঈশানের মুখটা কালো দেখে ছেলেটা জিজ্ঞেস করতেই ঈশান বাচ্চাদের মতো ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলল। মেহেদি বারবার জিজ্ঞেস করতেই ঈশান কালকের ঘটনা খুলে বলল। সব কিছু শোনার পর মেহেদি এবার অবাক হলেও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আমার এসব বিশ্বাস হচ্ছে না। কেন জানি মনে হচ্ছে এর মাঝে অন্য কোনো কারণ আছে। আর ভাবিকে দেখে আমার কিন্তু এমন মনে হয়নি। তুই একটু বিষয়টা ভালোভাবে যাচাই বাছাই করে দেখ, আর ভাবিকে একটু বলার সুযোগ দে। আর তুই তো কিছু বলতেই দিসনি।
নিজের মতো করে বলেছিস, তারপর আবার রাতে গিয়ে এমন করে শারীরিক টর্চার করেছিস। ঈশান কেমন করে যেন বন্ধুর দিকে তাকালো। মেহেদি ওর কাঁধের উপর হাত রেখে একটু হাসার চেষ্টা করে বলল, তুই মানিস আর না মানিস, কাল রাতে তো ফিজিক্যালি ইন্টিমেট হয়েছিলি দুজনে, সেটার কথাই বলছি। এখন রাগ না করে একটু বোঝার চেষ্টা কর। ভাবি তো সত্যিও বলতে পারে। দেখ, আমি ভাবির পক্ষ নিয়ে কথা বলছি না, কিন্তু যতদূর মেয়েটাকে দেখেছি তত দূর দেখে মনে হয়েছে তোর বাইরে অন্য কাউকে ভালোবাসার কথা সে চিন্তাও করতে পারে না। চোখের দেখায় অনেক কিছু ভুল থাকে, তেমন কিছু হয়তো তোর সাথে হয়েছে, কিন্তু তুই সেটা বিশ্বাস করতে চাইছিস না। মেহেদি অনেকক্ষণ যাবৎ বোঝালো, আর ঈশানও ভাবলো তেমন কিছুই হতে পারে, কিন্তু বিশ্বাস করতে ইচ্ছে করছে না মেয়েটাকে। তাই আর সারাদিন বাসায় ফিরল না। সন্ধ্যার মুখে মেহেদি জোর করে ধরে বাসায় পাঠালো। বাসায় সামনে এসেও যখন মনে পড়লো আম্মু ওকে ছেড়ে গিয়েছিল, আর এই মেয়েটার সাথে বিয়ে হবার পর থেকে ভেবেছিল কাউকে বিশ্বাস করবে না। তারপর যখন মেয়েটা আদর, ভালোবাসা, কেয়ারিং আর এত যত্ন করেছিল, তখন ভুলে যেতে বাধ্য হয়েছিল যে আগে ওর সাথে এরকম ধোঁকা আর প্রতারণা হয়েছিল। ছোটবেলা থেকেই কোনো মেয়েকে বিশ্বাস করতে পারে না। যেদিন আম্মু ওকে ছেড়ে চলে গিয়েছিল, তারপর আবার এই মেয়েকে বিশ্বাস করতেই যাচ্ছিল ভেবেই কলিং বেলটা বাজানো হলো না। কারণ ভিতরের সত্তা আর মাথার ভিতর যত সব প্রশ্ন এসে ওকে একদম এলোমেলো করে দিল। আবার সেই নাইট ক্লাবে গিয়ে আগের দিনের মতোই ড্রিঙ্ক করে ফিরতেই আজকে খুশি ঈশানের এই অবস্থা দেখে অনেক বেশি কান্নাকাটি করলো। ঈশানকে বেডে শুয়ে দিল খুশি। ছেলেটার আজকে বেহুশ অবস্থা, আর খুশির ওকে ধরে আনতেও কষ্ট হচ্ছিল। আজকে ঈশান আর খুশিকে জোর করেনি। ওকে খুশি অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করে একটা পর্যায়ে ঈশানের পাশে শুয়ে পড়ে। তারপর না ছেলেটার বুকে মাথা রাখতে ইচ্ছে করলো কেন জানি। খুশি নিজে থেকে এসে একটার সময় ওর বুকে মুখ গুজে দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে উঠেই ঈশান মেয়েটাকে কাছে দেখলো। আবার যখন পরবর্তীতে মেহেদির বলা কথাগুলো মনে পড়ল, তখন ওকে সরিয়ে দিল। তবে আজকে সিন ক্রিয়েট করলো না। সকালে যখন অফিসে যাচ্ছিল না, বাসা থেকে বের হতে যাচ্ছিল, খুশি অনেক রিকোয়েস্ট করলো খেয়ে বেরোনোর জন্য। ঈশান মেয়েটার দিকে রাগি চোখে তাকাতে মেয়েটা ভয়ে একদম মাথা নিচু করে ফেললো। তারপর কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগলো, রাগ করে থাকেন, মারেন, বকেন, যা ইচ্ছে তাই করে, তারপরেও না খেয়ে বাসা থেকে বের হয়ে হবেন না। গতকাল থেকে না খেয়ে আছেন, রাতে হুঁশে ছিলেন না। এরকম করে না খেয়ে বের হয়ে শরীর খারাপ করবে আপনার। প্লিজ কিছু খেয়ে যান। আচ্ছা ঠিক আছে, বাইরে যেতে হবে না, আমি এখানেই খাবার নিয়ে আসছি। ঈশান কিছুটা এগিয়ে আসলো। ইচ্ছে করছিল না মেয়েটার সাথে কোনো সিন ক্রিয়েট করতে। তারপরও ওর এরকম কাজকর্মের জন্য প্রচুর পরিমাণে মেজাজটা খারাপ হয়ে গেল। এরকম একটা কাণ্ড ঘটিয়ে এখন আদিক্ষেতা করা হচ্ছে। না জানি বাসায় বসে বসে ও রাফিনের সাথে কী সব করে। ঈশান কথাটা ভাবতেই আর নিজের রাগটা কন্ট্রোল করতে পারল না। ছেলেটা খুশির মুখটা দু হাতে শক্ত করে চেপে ধরে তাদের দাঁত চেপে বলল, তোর কি মনে হয় তুই এসব নাটক করলে আমি সব কিছু ভুলে যাব? তুই যেটা করেছিস আর যেটা করে চলেছিস প্রতিনিয়ত, তারপর কখনই তোকে আমি ভালোবাসে তো দেখাবই না। তুই শুধু আমার থেকে অবহেলাই পাবি। একটা সময় আমার থেকে কষ্ট পেতে পেতে নিজে থেকেই আমার লাইফ থেকে চলে যাবে। যা ইচ্ছে তাই বলে, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি যে আপনাকে অনেক বেশি ভালোবাসি ঈশান, আপনাকে ছাড়া থাকার কথা আমি কল্পনাও করি না। বিশ্বাস করেন, আমি এরকম কিছু করিনি। আপনি আমাকে বলেন, বিশ্বাস করার জন্য কি করতে হবে, আমি সেটাই করব। তোর যদি এতই বিশ্বাস করানোর হয়, তাহলে তুই আমাকে ছেড়ে চলে যা। তাহলে আমি বিশ্বাস করে নিব যে তুই অন্তত আর যাই হোক আমাকে ভালোবাসিস না। আমি আপনাকে ছেড়ে যে কোথাও যেতে পারবো না। আমি আপনাকে খুব বেশি ভালোবাসি ঈশান। আপনি কেন এরকম করছেন? আপনার ভালোবাসাটা যে আমার খুব বেশি চাই। এই একটা মাসে আপনাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারিনি। বিয়ের পর থেকে আমি আপনাকেই মেনে নিয়েছি, আর আপনার সাথে থাকার কথা চিন্তা করেও নিয়েছি। আর এখন আপনি আমাকে চলে যেতে বলছেন? হ্যাঁ বলছি, কারণ তুই আমার সাথে থাকবি না। আমি তোকে বিশ্বাস করি না, আর জীবনে কখনো করবও না। তুই আমাকে বোকা বানাতে চেয়েছিলি, তাই তো? আর হ্যাঁ, তোর দেড়মরের টাকা তুই নিয়ে এখান থেকে চলে যাবে। 50 লক্ষ টাকা লেখা হয়েছিল না? আমি তোকে ডাবল দেব। তারপরে তোর এই মুখটা আর আমাকে দেখাবি না। ঈশান কথাটা বলে রুম থেকে বেরিয়ে যেতে নিলে এবার খুশি কান্না করে বলতে লাগলো, ঈশান, আমার কিচ্ছু চাই না। আপনাকে ছাড়া, বিশ্বাস করেন, আমি এই বাসা থেকে তখনই যাব যখন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসবে। আপনাকে ছেড়ে আমি সেই দিনই চলে যাব যেদিন এই মুখ থেকে আর ভালোবাসার কথাগুলো বেরোবে না।
আমি সত্যি মরে যাব যদি এরকম কিছু অবহেলা করতে থাকেন। আমি একদমই মরে যাব ঈশান। এক সপ্তাহ এরকম করেই কাটলো। ঈশান প্রত্যেক দিন বাসার বাইরে গিয়ে খাওয়া দাওয়া আর রাতে ড্রিঙ্কস করে বাসায় ফিরে। সব মিলিয়ে ঈশান একদম এলোমেলো। 7টা দিনে নিজেকে পুরো অগোছালো করে ফেলেছে ছেলেটা। আবু রাতে ওকে ফিরে বলে দেখা করতে পারে না, কিন্তু ও প্রতিদিন এরকম এলোমেলো অবস্থায় ফিরে শুনতে পেল সেটা আম্মুর কাছ থেকে। কারণ আম্মু সে সপ্তম দিনের মাথায় সেদিন ঈশান ওকে আম্মু বাইরে দাঁড়িয়ে থেকে সবটাই দেখেছে। কারণ ঈশানকে লক্ষ্য করার জন্য ভদ্রমহিলা সেদিন আর ঘুমোতে যায়নি রাতে। বিষয়টা দেখে আব্বুকে বললে আব্বু চিন্তিত হয়েছিল। পরদিন সকালে ঈশান উঠে যখনই বাইরে যেতে নিবে খেয়াল করলো আব্বু ডাইনিংয়ে বসে আছে। ছেলেটা যেতে নিলে আব্বুকে ডেকে দাঁড় করালো আর বলতে লাগলো, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমি যেখানে খুশি যাই, আর তোমার সেটা দেখার বিষয় না। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও কি তুমি ভুলে গেছো? আমি তোমার বাবা, সেটা কি তুমি মনে করতে পারো না? নাকি সেই আগের মতোই এখনো জেদ ধরেই বসে আছো? দেখো, যা ইচ্ছা তাই করো, আমার সাথে রাগ দেখানোরও দেখাও, কিন্তু বিজনেসটাকে এভাবে ডুবিও না। দেশে এসে তো নিজের ইচ্ছায় বিজনেসটাকে সামলাবে বলে গিয়েছিলে, তাহলে এখন এই রকম এলোমেলো হয়ে ঘুরছো কেন? তোমার এরকম চিন্তাভাবনা আর কার্যক্রম কিন্তু আমার মোটেও ভালো ঠেকছে না। অফিসে বসার ইচ্ছা না থাকলে সেটা বলে দাও, আর তোমাকে যেতেও হবে না। তোমাকে তো আমি জোর করিনি কাজ করার জন্য। ঈশান চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর একটা পর্যায়ে খেয়াল করলো আম্মু আর খুশি এগিয়ে আসছে। এরকম কিছু দেখে ঈশান বলতে আরম্ভ করলো, ঠিক আছে, কালকে থেকে যাব। আর চিন্তা করতে হবে না, আমি তোমার ছেলের মতো নই যে তোমার ব্যবসাটাকে নিজের দায়িত্ব নিয়ে ডুবাবো। ইচ্ছে হয়নি যায়নি, কিন্তু এখন থেকে যাব। ঈশান কথাগুলো বলে সেখান থেকে বেরিয়ে গেল। খুশি বারবার ডাকার পরও ছেলেটা দাঁড়ালো না। খুব বেশি অসহায় মনে হচ্ছে নিজেকে। এমনিতেও সংসারে শান্তি নেই, তার উপর আবার এই বাসায় বসে বসে ওই রাফিন ছেলেটার ওকে এরকম চালানোটা মোটেও ভালো ঠেকছে না খুশির। এক প্রকার মনে হচ্ছে যে এই যন্ত্রণা থেকে ঠিক কবে মুক্তি পাবে ঈশান সেটা জানে না। প্রতি রাতে খুশিকে কান্না করে করে ঘুমোতে হয়, আবার সকালবেলা কান্না করে দিন শুরু করতে হয়। সব মিলিয়ে খুশির খুব বেশি খারাপ লাগছে। এটা ভেবেছে মানুষটা দুদিন আগেও ঠিক ছিল, ওর সাথে বেশ হেসেই কথা বলতো, সব সময় ওর কথার উত্তর দিত। আর সেই ছেলেটা এখন ওর সাথে কথাই বলতে চায় না। খুব বেশি জানতে ইচ্ছে করে ওর কী দোষ ছিল, উপরওয়ালা ওর সাথে এরকমটা কেন করলো। খুশি প্রতিদিনই কান্নাকাটি করে দিন শুরু করে। আম্মু মেয়েটার এরকম অবস্থা দেখে বিষয়টা জিজ্ঞেস করলে খুশি বলতে চায়নি। শেষে বলল এমনিতেই একটু অভিমান হয়েছে দুজনের, তাই মন খারাপ। তাতেই আম্মু বুঝতে পারে ওদের মাঝে কিছু তো একটা হয়েছে। পরদিন ঈশান তৈরি হয়ে অফিসে আসলো। ব্রেকফাস্ট করছিল, কিন্তু খুশির সাথে একটা কথাও বলেনি। অফিসে আসতে ঈশানকে খুশি কল করলো। ছেলেটাকে কল করতেই ঈশান বারবার ফোনটা কেটে দিচ্ছিল। শেষে 8-10 বার করার পরে ছেলেটা এক প্রকার রাগ নিয়ে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে খুশি কিছু বলার আগে ঈশান বলতে লাগলো, কি সমস্যা তোর? এমন করে বারবার ডিস্টার্ব করিস কেন? কি চাইছিস তুই? আমাকে সত্যি করে বলতো। তোর এরকম হাব ভাব আমার মোটেও ভালো ঠেকছে না। তোর কি চাই সেটা বল, আমি তোকে সেটাই দিব। তারপর অন্তত আমাকে একটু শান্তিতে থাকতে দে, অন্তত আর যন্ত্রণা দিস না আমাকে। না মানে আসলে আপনি ঠিকমতো পৌঁছেছেন কি না সেটাই জিজ্ঞেস করতে ফোন দিয়েছিলাম। আপনি তো আজকাল আর আমাকে ফোন করেন না, নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করেন। আমি ফোন দিলেও রিসিভ করেন না, তাই আজকে ইচ্ছে করেই কল দেওয়ার জন্য, সেই জন্য। শোন, তুই আমাকে ঠিক কতটুকু ভালোবাসিস আমি সেটা খুব ভালো করে জানি। তোকে আর এত ভালোবাসে দেখাতে হবে না। তোর এই ভালোবাসা আমার মোটেও ভালো ঠেকছে না। এসব আদি খেদা তোর এই ভাতারকে গিয়ে দেখা। প্লিজ আপনি এরকম করে কথা বলবেন না, আগে তো কত ভালোভাবে কথা বলতেন ঈশান। কারণ তোর এইসব আধিক্যতা আমার মোটেও পছন্দ না। আর তুই যেটা করেছিস সেটা থেকে ভালো কথা আমার মুখ দিয়ে বেরোবে না। তোর সব ভালোবাসা আর এসব নাটক তোর এই নাগরকে গিয়ে দেখা। আমাকে এসব দেখিয়ে ভোলাতে পারবি না, কারণ তুই যেটা করেছিস তারপর থেকে সামান্য বিশ্বাস করার ইচ্ছেটুকু আমার মরে গেছে। তাই তোকে আমার চোখের সামনে থেকে দেখতেও ইচ্ছা করে না।
ঈশান কলটা কেটে দিল। কলটা কেটে দিয়ে টেবিলের সাথে মাথা ঠেকিয়ে চুপ করে রইল। রাতে ঘুমোলেও আজকে কেন জানি আজকে এই সাত সকালে চোখ জোড়ে লেগে আসছে। মিনিট পাঁচেক এমন চোখ বন্ধ করে রাখতেই একটু ঘুম চলে আসলো। এরই মাঝখানে আবারও ফোনটা বাজতে লাগলো। বিরক্তি নিয়ে চোখ জোড়া খুলে দেখলো একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। কেন জানি মনে হলো এটা খুশি না অন্তত আর যাই হোক। ঈশান ফোনটা রিসিভ করে কানে দিতেই বলতে আরম্ভ করলো, কে বলছেন? আমি যেই হই না কেন, তবে একটা কথা আপনি খুব ভালো করে জেনে রাখুন, আপনার বউয়ের আর আপনার সৎ ভাইয়ের সম্বন্ধে আমি সব কিছু জানি। মানে? এত মানে জিজ্ঞেস করবেন না, তবে যেটা হয়েছে সেটা শুনুন। আপনি তো ভাবেন আপনার বউয়ের সাথে আপনার সৎ ভাইয়ের সম্পর্ক ছিল। হ্যাঁ, সেটা ছিল, কিন্তু বিয়ের আগে। এখন আর নেই। আপনার সৎ ভাই আপনি দেশে আসার পর থেকে সেটা সহ্য করতে পারে না। তারপর যখন অফিসে এলেন, অফিসে এসে দেখলেন সব এলোমেলো, আর ওকে ওখান থেকে তাড়িয়ে দিলেন, তখন থেকেও আপনার উপর রেগে আছে। তার উপর ওর গার্লফ্রেন্ডকে আপনি বিয়ে করেছেন, তাকে টাচও করতে পারেনি আপনার ওই লম্পট ভাই। তার আগেই আপনার বউ ওর লাইফ থেকে চলে গিয়েছিল। সব মিলিয়ে ও ভাবে আপনি জোর করে ওর লাইফ থেকে ওর গার্লফ্রেন্ডকে কেড়ে নিয়েছেন। কি বলতে চাইছি সেটা তো বুঝতে পারছেন। আপনার আম্মু যে মেয়ের সাথে আপনার বিয়ে দিয়েছিল, সেই মেয়ের সাথে ওর আগে থেকে 6 মাসের সম্পর্ক ছিল। মেয়েটা অনেক বেশি নিজের দিক থেকে রক্ষণশীল, তাই নিজের হাতটা পর্যন্ত আপনার ভাই ধরতে পারেনি। কিন্তু সেদিন আপনি যখন আপনার ওয়াইফ, অর্থাৎ বর্তমান আপনার লাইফে যে আছে, তাকে বিয়ে করে আনলেন, আপনার ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড, তাকে বিয়ে করে আনার পর আপনার ভাইয়া ভাবছে যে আপনি ওর লাইফ থেকে সব কিছু একে একে কেড়ে নিয়েছেন। সেজন্য আপনাকে দোষারোপ করে আপনার ওয়াইফকে আপনার সামনে ছোট করার জন্য সব কিছু জেনে বুঝেই এমন একটা কাজ করেছে। আর আপনি সেটা না বুঝে আপনার স্ত্রীকে কষ্ট দিচ্ছেন। আপনি ভুল করছেন ঈশান সাহেব। আপনি হয়তো জানেন না আপনার ওয়াইফ ঠিক আপনাকে কতটুকু ভালোবাসে। আর আপনার আম্মুর কথা কি বলবো, সে আপনাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে। সেজন্য নিজের ছেলেকে সবসময় শাসন করলেও আপনাকে কখনো শাসন করেনি, কিন্তু আপনি সেটা বুঝতে পারলেন না। ঈশান এতক্ষণ সব কিছু চুপ করে শুনলেও এবার কেন জানি ইচ্ছে হলো লোকটাকে সেটা জানার জন্য। ওপাশ থেকে ছেলের কণ্ঠে কথাগুলো বলছিল, তাই ইচ্ছে করছিল জিজ্ঞেস করতে কে। কেন জানি অপরিচিত লাগছিল। চেনা পরিচিত হলে ঈশান কণ্ঠ শুনে বুঝতে পারত, তাই বলতে আরম্ভ করলো, আপনি কে? আর আপনি এত কিছু জানলেন কি করে? আপনার কথা আমি বিশ্বাসই করব বা কেন? আপনি আমার বউ, অর্থাৎ মানে ওই মেয়েটাকে আমার সামনে ভালো সাজানোর জন্য এমনটা বলতে পারেন? আপনার কথা যে সত্যি তার কি গ্যারান্টি আছে? আপনাকে আমি সত্যি মিথ্যা যাচাই করানোর জন্য কিংবা প্রমাণ দেওয়ার জন্য কল করিনি, তবে যেটা সত্যি সেটা জানানোর জন্য কল দিলাম। যেখানে সব দিক থেকে মানুষ সবার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে, সেখানে আমি যেচে আপনার উপকার করতে চাইলাম। এখন বিশ্বাস করা বা না করা সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, আপনি আপনার বউয়ের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে কথা বলে জানতে পারবেন। আর রাফিনের সাথে আপনার ওয়াইফের বিয়ের আগে সম্পর্ক ছিল, কিন্তু এখন না। আপনি সেটা ভুল করছেন। কিন্তু আপনি কে সেটা তো বলুন। আপনি আমাকে যেচে উপকারী বা কেন করতে যাবেন? বললাম না আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আমি আবার আপনাকে কল করব, সবটা আরও ডিটেলসে বলবো। তবে এটুকু শিওর থাকতে পারেন, আমি আর যাই হোক আপনার কোনো ক্ষতি চাইছি না। এই বিষয়টা ঈশান সারাদিন ভাবলো, কিন্তু কেন জানি কিছু ভেবে কুল কিনারা করতে পারলো না। মেয়েটা কি সত্যিই ওকে ভালোবাসে? সত্যিই কি তাহলে ওকে ভুল বোঝাচ্ছে? কেন জানি ইচ্ছে করছে লোকটার কথা বিশ্বাস করতে, আবার চোখের সামনে থেকে যা দেখছে তার উপর আবার খুশি সেদিনকার বলা কথা বারবার কান্নাকাটি করা, শতবার মেয়েটাকে অপমান অপদস্থ করলেও ওর কাছে বারবার ফিরে আসা, সব মিলিয়ে ঈশানের কেন জানি মনে হচ্ছে লোকটা তাহলে কি সত্যিই বলছে। ঈশান সারাদিন বিষয়টা নিয়ে ভাবলো। সন্ধ্যার মুখে বাসায় আসলো। খুশি ঈশানকে রুমের দিকে যেতে দেখে দৌড়ে ওর কাছে আসলো, তারপর ওর পিছনে পিছনে রুমে আসলো। ঈশান কিছু ওকে বলার সুযোগ দিল না। খুশি দূরে দাঁড়িয়ে রইল। তারপর ওয়াশরুমে যেতে নিলেই খুশি একটা টাওয়াল এগিয়ে দিল। ঈশান কিছুক্ষণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে থেকে দেখল
মুখ কালো করে রেখেছে। মেয়েটা কিছু না বলে ফ্রেশ হয়ে আসলো। খুশি বেডে বসে আছে। ঈশান আসতেই খুশি উঠে দাঁড়ালো। ঈশান পাশে বসলো আর খুশি আমতা আমতা করতে লাগলো কিছু বলার জন্য। তখন ঈশান বলতে লাগলো, আমার জন্য একটা কপি করে আনো, আমার মাথাটা খুব ধরেছে। মেয়েটার এক মুহূর্ত দেরি করলো না, মাথা নেড়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। 15 মিনিট বাদে আবার এসে কফির মগটা ঈশানের সামনে দিতেই ছেলেটা সেটা হাতে নিয়ে খেতে লাগলো। রাতে খাওয়া দাওয়ার পর ঈশান বেডে শুয়ে ভাবছিল আর মেয়েটার সাথে কি খুব বেশি বাজে বিহেভ করে ফেললো। খুশি হাঁসফাঁস করছিল, ঈশানকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু সাহস হচ্ছে না। ঈশান সেটা বুঝতে পারছিল। মেয়েটার সাথে তেমন করে কথা বলল না। এমন করে কাটলো কয়েকদিন। এরই মাঝখানে খুশি বুঝতে পেরেছে যে ঈশানের সাথে আর কোনো সিনক্রেট করছে না। তাহলে কি ছেলেটা আবার আগের মতো ওকে বিশ্বাস করতে শুরু করেছে? খুশিও আর সেদিনের কথাগুলো ওঠায়নি। ঈশান ওকে খোঁচা মেরে কিংবা অপমান করে কোনো কথা বলেনি বলেই খুশি আর এসব বিষয় নিয়ে কোনো কথা তোলেনি। যদি ছেলেটা রেগে যায়, একটা মাসে খুব ভালোভাবেই কাটলো দুজনের সংসার। এরই মাঝখানে ঈশান আবারও সেই আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছে, কিন্তু মাঝে মাঝে খুশির করা ব্যবহার আর সেদিনের সেই কাজকর্মের কথা ভাবলেই মনে হয় খুশি ওকে ঠকাচ্ছে, আর নয়তো খুশির সাথে ওর ভাইয়ের সম্পর্ক চলছে। কিন্তু কেন জানি বিশ্বাস হচ্ছে না যে এরকমটা হতে পারে। যদি তাই হতো তাহলে মেয়েটা ওকে এত বিশ্বাস করানোর চেষ্টা কেন করলো? ওকে যদি ভালোই না বাসতো তাহলে কান্নাকাটি কেন করলো? হাজারটা প্রশ্ন এসে মাথায় ভিড় করলো ঈশানের। তাই আর মেয়েটার সাথে সিনক্রেট করতে পারেনি ছেলেটা। 1 মাস পরের ঘটনা। সেদিন দুপুরে কাজ করতে ভালো লাগছিল না ঈশানের। ইচ্ছে করছিল বাসায় চলে যেতে। কেন জানি বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় মাঝ রাস্তাতে একটা ফুলের দোকানের সামনে আসতেই দেখলো অনেকগুলো কাঠগোলাপ। ঈশান এক মুহূর্ত দেরি করলো না গাড়িটা দাঁড় করাতে। কাঠগোলাপ খুশির বড্ড বেশি পছন্দ। গোলাপগুলো নিল। তারপর একটা দোকান থেকে কিছু চকলেট আর কিছু আইসক্রিম নিয়ে বাসায় আসলো। বাসায় আসতেই মনে হতে লাগলো আজকে ডাইনিংটা একদম নীরব। ঈশানের মুখে এক প্রকার হাসি লেগেছিল, কিন্তু রুমে আসতে গেলে আশেপাশে কোথাও খুশিকে দেখলো না। এ সময় তো কিচেনে থাকার কথা মেয়েটার, তাহলে কি বাসাতে নেই? কথাগুলো ভাবতে ভাবতেই ঈশান রুমের দিকে আসলো। যখনই রুমে দরজা ঠেলে ভিতরে গেল, ভিতরে যেটা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কারণ রাফিন আর খুশি একে অপরের সাথে লেপ্টে আছে বলতে ভুল হবে। দুজনের মধ্যে একদম ফিজিক্যালি ইন্টিমেট হবার মতো একটা অবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু তখনই ঈশান দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। খুশির বুকের উপর শাড়ির আঁচলটা নেই। মেয়েটার মুখে কোনো কথা নেই, হয়তোবা নিজের ইচ্ছেই পেটে শুয়েছে, তাই রাফিন ওর উপর শুয়ে আছে। আর কয়েক সেকেন্ড পরে ঢুকলেই ওদের মাঝে অন্যরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হতো। এরকম একটা পরিস্থিতিতে নিজের ওয়াইফকে আর সৎ ভাইকে দেখে নিজেরই খানিকটা লজ্জা লাগলো ঈশানের। হাত থেকে কাঠগোলাপের চকলেট আইসক্রিমগুলো নিচে পড়ে যেতেই খুশি তাড়াহুড়ো করে দরজার দিকে তাকিয়ে ঈশানকে দেখে ভয়ে একদম হকচকিয়ে গেল। মুহূর্তেই গলা শুকিয়ে আসলো মেয়েটার। কিছু বলতে যাবে তার আগেই রাফিন বিষয়টা টের পেয়ে তাড়াহুড়ো করে উঠে গেল। তারপর ঈশানের দিকে তাকিয়ে ভয়ে একদম জড়সড় হয়ে গেল। খুশি ভেবেছিল আজকেই বোধহয় ওর জীবনের শেষ দিন, কিন্তু ঈশান তার কিছুই করল না। ফুল, আইসক্রিম আর চকলেটগুলো এনে ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। খুশি নিজের শাড়িটা ঠিক করে নিতেই রাফিন অবস্থা বেগতিক দেখে দরজার সামনে আসলো। ঈশান একবার ওর দিকে তাকালে তখন রাফিন আমতা আমতা করে বলতে লাগলো, আমি আসলে এখানে আসতে চাইনি, কিন্তু ভাবি। ঈশান কিছু বলল না, শুধু ছেলেটার দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। এই মুহূর্তে এরকম একটা সিচুয়েশানে কি বলা দরকার, কি বলবে সেটা নিজেও মাথায় আসছে না। রাফিন ঈশানের চোখ জোড়া লাল দেখে আর এক মুহূর্ত দাঁড়ালো না, সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। এবার খুশি উঠে আসলো, ঈশানকে কিছু বলতে যাবে তার আগেই ছেলেটা বেডের এক সাইডে গিয়ে বেডেই পিঠ ঠেকিয়ে বসে পড়লো ফ্লোরে। খুশি বুঝতে পারলো ঈশান আজকে ওকে ভুল বুঝেছে, কতটা কষ্ট পেয়েছে ছেলেটা, যার জন্য নিশ্চুপ হয়ে গেছে। ঈশান কিছুই বলছে না, চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। কেন জানি মনে হচ্ছে নিজেকেই ধিক্কার দিতে। আবারও সে মেয়েটাকে বিশ্বাস করতে যাচ্ছিল। আজকে মেয়েটার জন্য ভালোবেসে এত কিছু আনলো, আর মেয়েটা এরকম একটা রঙ্গলীলায় ব্যস্ত ছিল।
ঈশান কিছু বলছে না দেখে খুশি এসে যখনই ওর কাছে বসতে যাবে ঈশান একটা হুঙ্কার দিয়ে উঠল। ভয়ে খুশি কয়েকবার পিছিয়ে যেতেই ঈশান উঠে গেল। রাগটাকে কন্ট্রোল করতে পারছে না, একটু ফুলদানি আছাড় মেরে ভেঙে ফেললো। তারপর পাশে থাকা গ্লাসটা ফেলে দিল। এবার আশেপাশে কিছু করতে লাগলো। খুশি কিছু বলতে যাবে তার আগেই ড্রেসিং টেবিলের গ্লাস দিয়ে সজোরে দুইটা আঘাত করলো। চোরমার হলো গ্লাসটা ভেঙে। খুশি খেয়াল করলো ঈশানের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। মেয়েটা এগিয়ে এসে যখনই ধরতে যাবে ঈশান এক হাতে ওর গলাটা চেপে ধরলো। সাথে সাথে মেয়েটা হাঁসফাঁস করতে লাগলো আর ছেলেটা বলতে লাগলো, তোর এই নোংরা মুখে আর কি বলতে চাইছিস? তোকে যে টাচ করেছি তাতেও আমার গা ঘিন করছে। আজকের পর তোর এই পাপির চেহারাটা আর নোংরা শরীরটা যেন আমি আর আমার চোখের সামনেও না দেখি, তাহলে একদম জানে মেরে ফেলবো। ঈশান এত জোরে কথাগুলো বলল যেন পুরো বাড়িটা কেঁপে উঠল। খুশি ভয়ে চুপসে গেল, কিছু বলার সুযোগ পাচ্ছে না, ওর দমটা বন্ধ হয়ে আসছে। ঈশান এত জোরে গলাটা চেপে ধরেছে যেন আর কিছুক্ষণ এমন করে থাকলে মরেই যাবে খুশি। মেয়েটা হাঁসফাঁস করতেই ঈশান ওকে ছেড়ে দিল। তারপর ওয়াশরুমে ঢুকে গেল। একটু বাদে আম্মু এসে খুশিকে ফ্লোরে বসে কান্না করতে দেখে সবটাই জিজ্ঞেস করলো। আজকে আর মেয়েটা উপায় না পেয়ে সব ভয়ডর ফেলে সবটাই বলে দিল। আর খুশির সাথে যে রাফিনের সম্পর্ক ছিল সেটাও বলে ফেললো। আর সব কিছু মিলিয়ে ঈশানকে যে মারার চেষ্টা করছিল ওনার ছেলে, সব কিছুই মেয়েটা আজকে বলতে বাধ্য হলো। শেষে আম্মু খুশিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। খুশি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। অন্যদিকে ঈশান কিছুক্ষণ বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে আর এক মুহূর্ত দেরি করলো না। আম্মু কিংবা খুশি কিছু বলতে যাবে তার আগে ছেলেটা হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। আম্মু কয়েকবার পিছনে থেকে ডাকলেও ছেলেটা শুনলো না। খুশি তাড়াহুড়ো করে আম্মুকে ছেড়ে দিয়ে নিজে আসতে গেলে আম্মু ওকে আটকে দিল আর বলতে লাগলো, তুমি চিন্তা করো না, আমি ওকে বুঝিয়ে বলবো। ঈশান আজকে বাসায় আসুক, তারপর না হয় সব কিছুর বিহিত হবে। তোমার আব্বুকে আসতে দাও, একবার সব কিছু আমি ঠিক করে দেব। তোমাদের আব্বুকে বাসায় নেই, সে কালকেই আসবে। তারপর এর একটা বিহিত আমি করেই ছাড়বো। আম্মু আম্মু আমার সব কিছু শেষ করে দিল আপনার ছেলেটা। আমাকে প্রতিনিয়ত বিরক্ত করছিল, আর আজকে আমার সম্মানটাও শেষ করে দিতে চাইছিল। ঈশান ঠিক সময়ে না আসলে হয়তো আমার সাথে বাজে কিছু করে ফেলতো। আমি আর এখানে থাকবো না। আপনার ছেলে আমাকে কখনো ঈশানের সাথে ভালো থাকতে দেবে না। যাকে ভালোবাসি তাকে এরকম করে সবসময় ভুল বোঝাবে, আমার থেকে মানুষটাকে দূরে সরে নিয়ে যাচ্ছে দিন দিন। আপনি তো বলেছিলেন আপনার ছেলে আমাকে ভালোবাসবে, কই ভালো তো বাসলো না, উল্টো আপনার আরেক ছেলে আমাকে। খুশি কথাগুলো বলেই ফুপিয়ে কেঁদে উঠল। আম্মু আবার ওকে জড়িয়ে ধরলো, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু সময় খুশি আবারও বলতে লাগলো, আপনি আমাকে ভালো রাখার জন্য এখানে আনলেন আম্মু। আপনার এক ছেলে আমাকে ভালোবাসে না, আর আরেক ছেলে জোর করে আমাকে এখান থেকে ধারণার জন্য আর আমার সম্মানটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি এখানে কি করে থাকবো বলতে পারেন? খুশির এরকম কথা শুনে ভদ্রমহিলা নিজেরই লজ্জা লাগছিল যে ওনার ছেলেকে উনি ঠিকমতো শিক্ষা দিতে পারেননি। সেদিন ঈশান নাইট ক্লাবে গিয়ে ইচ্ছে মতো ড্রিঙ্কস করেছে। রাত 3টের দিকে বাসায় ফিরছিল, তবে কলিং বেল বাজানোর মতো শক্তিটুকুও ছিল না, তাই বাসার দরজার সামনে বসেই ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকালে ঘুম ভাঙতেই বাসার কাজের লোক এসে জানালো ঈশান বাসার দরজার সামনেই পড়ে আছে। এরকম কিছু শুনে আম্মু খুশি আর কাজের লোক এসে ধরাধরি করে ছেলেটাকে রুমে এনে শুয়ে দিল। দুপুর 12টার দিকে ঈশানের ঘুম ভাঙলো। রুম থেকে যখনই বের হতে যাবে তখনই খুশিকে দেখলো রুমে ঢুকতে। ঈশান ওকে দেখে বলতে লাগলো, তোকে আমি যেন বাসায় ফিরে আর দেখতে না পাই, আর তুই ডিভোর্সের পেপারটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। ভুলেও যেন আমি তোকে আর এখানে এসে না দেখি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ তোর জন্য আর কেউ হবে না। খুশি হাজারবার চেষ্টা করেও ঈশানের সাথে কথা বলতে পারল না। শেষে ঈশান চুলের মুঠি ধরে ওকে বেডে ফেলে দিয়ে চলে গেল। খুশি কান্না করতে করতে বলতে লাগলো, আপনাকে ছেড়ে মরে যাবো ঈশান, আপনাকে ছেড়ে থাকতেই পারবো না। তারপরে আপনি এখান থেকে যেতে বলবেন না। মাঝখানে কেটে গেছে 2টা ঘন্টা। এর মধ্যে ঈশানকে সেই শুভাকাঙ্ক্ষী কল করে জানালো যেটা হয়েছে সেটাতে খুশির কোনো দোষ নেই। সব কিছু মিলিয়ে ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, বাসায় আসলো।
খুশি থেকে সবটা সত্যি জানতে চাইলো। আর আম্মু নাকি সব সত্যিটা জেনে গেছে। সেটা জানার জন্য যখনই আসলো খেয়াল করলো আম্মু সোফায় মুখে হাত দিয়ে বসে আছে। ঈশান তাড়াহুড়ো করে রুমে আসলো, খুশিকে ডাকতে লাগলো, কিন্তু কোথাও পেল না মেয়েটাকে। কোথায় গেল? হাজারবার টাকার পরও যখন মেয়েটা এলো না, তখন আম্মু আসলো আর এসে দেখলো ছেলে পাগলের মতো খুশিকে বারবার ডাকছে। ঈশান আম্মুকে দেখে একবার তাকিয়ে থেকে বলতে লাগলো, খুশি কোথায়? আম্মু একটা চিঠি ঈশানের দিকে এগিয়ে দিয়ে তারপর দাঁড়িয়ে রইল। ঈশান কাগজটা হাতে নিয়ে দেখলো তাতে লেখা, ঈশান, আপনাকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না। আর আপনি আমাকে ডিভোর্স দেবেন, আমি সে কথা চিন্তাও করতে পারি না। এ বাসাতে আসার পর থেকে আপনাকে ভালোবাসতে শুরু করেছিলাম, কিন্তু আপনার ছোট ভাই আমাকে ভালো থাকতে দেবে না, আপনার সাথে সুখে থাকতে দেবে না, আপনার ভালোবাসাটাও আমাকে পেতে দেবে না। আর আপনি আমাকে বারবারই ভুল বুঝবেন, ও আপনাকে ভুল বুঝিয়ে যাবে আর আপনি সেটাও বিশ্বাস করে যাবেন। সব মিলিয়ে আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। কাল যদি আপনি ঠিক সময়ে না আসতেন, হয়তো আপনার ভাইয়ের হাতে আমার সম্মানটা নষ্টই হতো। আর আপনি এসেও হয়তো অনেক ভালো করেছিলেন, আবার এসে এমন কিছু দেখলেন যার জন্য এখন আমাকেই ভুল বুঝছেন। সব মিলিয়ে আমি ওটাকে ভালো বলবো না খারাপ বলবো আমি জানি না, তবে আপনাকে ভালোবাসি এইটুকু আবারও জানিয়ে দিয়ে গেলাম। আর কখনো এই বাজে মেয়েটার চেহারা আপনি দেখবেন না। তবে এই বাজে মেয়েটা না আপনাকে খুব ভালোবেসেছিল ঈশান। স্বামী হিসেবে সারা জীবন আপনাকে জীবনে চেয়েছিল, কিন্তু আপনি সেটা বিশ্বাস করলেন না। আমি আর কখনো ভালোবাসার দাবিতে আপনার সামনে আসবো না ঈশান। ভালো থাকবেন, তারপরেও নিজেকে কখনো কষ্ট দিবেন না। আম্মু চোখে পানি দেখলো ঈশান। চিঠিটা পড়া শেষ হতেই ভদ্রমহিলার দিকে তাকাতে দেখলো আম্মু চোখে পানি টলমল করছে। ঈশান কিছু বলে ওঠার আগেই আম্মু কান্না করে দিয়ে বলতে লাগলো, সৎমা হয়েছি বলে কখনো তুমি আমাকে আম্মু বলে ডাকোনি। আমি নিজের ছেলের থেকে তোমাকে সবসময় বেশি প্রাধান্য দিয়েছি। তোমার আম্মু তোমার আব্বুর উপর রাগ করে চলে গিয়েছিল, আর তারপর অ্যাক্সিডেন্টের পর তুমি তোমার আম্মুকে হারিয়েছিলে। তোমার আব্বু তোমার জন্য আম্মু এনেছিল, কিন্তু কখনো তোমার মুখ থেকে আমি আম্মু ডাকটা শুনতে পারিনি। তুমি ভেবেছো সৎ মা কখনো মা হয় না, আর আমি ভেবেছি সৎ ছেলেকেই সবচেয়ে বেশি ভালোবাসবো, যেন সে কখনো তার আম্মুর অভাবটা বুঝতে না পারে। কিন্তু আজকে বুঝতে পেরেছি তুমি কখনো আমাকে আম্মু বলে স্বীকারই করনি। সেটা তো আমার কষ্ট নেই, তবে কষ্ট আর লজ্জা সেখানেই লাগছে যে তোমার একাকিত্ব কাটাতে আমার বান্ধবীর এক মেয়েকে আনলাম, যে কিনা তোমার সাথে ভালো থাকতে চেয়েছিল। তোমাকে বিয়ে করার পর থেকে তোমাকে ভালোবাসার চেষ্টা করেছিল, ভালো রাখতে চেষ্টা করেছিল, কিন্তু আমার ওই পেটের সন্তান আর আমার পরিবারের ভালো চাই না, আমার আরেক ছেলের ভালো চাই না। আমি কি করে এসব সহ্য করব সেটাই তো বুঝতে পারছি না। লজ্জায় তোমার সাথে কথাও বলতে আমার সংকোচ বোধ করছে। আমি জানি না এখন কি করব, তবে তোমার আব্বুর বাসায় ফিরলে এর একটা বিহিত আমি অবশ্যই করব। এবার আম্মু সেটাই বলল যেটা ঈশান ওই শুভাকাঙ্ক্ষী থেকে শুনেছিল। খুশির বলা কথাগুলো আর সব এলোমেলো কথাগুলো মিলিয়ে ঈশান বুঝতে পারল যে খুশির কোনো দোষ নেই এই ঘটনাগুলোতে। আর সব কিছু শোনার পর ঈশানের মনে হলো জীবনের সবচেয়ে বড় ভুলটা আজকে করে ফেললো। খুশি কোথায় গেল তাহলে? খুশির জন্য খুব বেশি টেনশন হতে লাগলো। ঈশান বারবার কল করতে লাগলো মেয়েটাকে, বারবার কেটে দিচ্ছে কলটা খুশি। এখনও ফোনটা বন্ধ করেনি। উপায় না পেয়ে বেরিয়ে যেতে গেলে আম্মু বারবার জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে। তখন ঈশান বলতে শুরু করলো, খুশিকে ফিরিয়ে আনতে যাচ্ছি। ও এখানে না থাকলে আমি কি করে থাকবো আমি জানি না। আমি ভুল করেছি, সেটা আমাকে সংশোধন করতেই হবে। ঈশান তাড়াহুড়ো করে বেরিয়ে গেল বাসা থেকে। বাসার বাইরে আসলেই খুশি কলটা রিসিভ করলো। ওপাশ থেকে শুধু কান্নার শব্দ আসছে। ঈশান কিছু বলার আগে মেয়েটা বলতে লাগলো, কেন ফোন করেছেন? ডিভোর্স দিয়ে দিবেন সেটার জন্য? ডিভোর্স এখন হবে না, যখন হবে তখন পেপারস পাঠিয়ে দিবেন, আমি সাইন করে দেবো। শোনা বাকি কলেজে আমার কথা শোনো, আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো আমি সত্যিটা জানতাম না। তোমাদের দুজনকে এইরকম করে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবতে পারিনি তুমি আমাকে সত্যিই ভালোবাসো। বিশ্বাস করো আমি এখন তোমাকে বিশ্বাস করি, নিজের থেকে বেশি বিশ্বাস করি। অনেক ভালোবাসি জান পাখি, এইবারের মতো মাফ করে দাও। একটাবার ফিরে এসো আমার লাইফে। তুমি এখানে ফিরে না আসলে আমি কাকে নিয়ে থাকবো বলো? তুমি ছাড়া আমার কে আছে? বিশ্বাস করো আর কখনোই এরকম কিছু হবে না।
ওই কুত্তার বাচ্চার কথা আমি আর কখনো বিশ্বাস করব না। ওর জোর করে করা বিহেভিয়ার দেখে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। কখন আর এরকম করব না। দেখো তুমি একটাবার ফিরে আসো কলিজা। এখন থেকে তোমাকে অনেক ভালোবাসবো। এখন থেকে তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। ওর যা চাই আমি দিয়ে তারপর তোমাকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাই। আমার কিচ্ছু চাই না কলিজা, আমার শুধু তুমি হলেই চলবে। একটাবার ফিরে এসো জান পাখি। ঈশানের মুখে এরকম কথা শুনে খুশি ভাবল যে ঈশান ওকে ফেরানোর জন্য এরকম কথা বলছে। ঈশান যতবার ওকে ফিরে আসার কথা বলতে লাগলো, খুশি ততবার কান্নাকাটি করে বলতে লাগলো ফিরে আসবে না। কথাগুলো শুনে ঈশান বলল, বউ, এবারের মতো মাফ করে দাও। দেখো তুমি যেমন আমাকে ভালোবাসো, আমিও ঠিক তোমাকে ততটুকুই ভালোবাসি। কিন্তু বুঝতে পারিনি, বিশ্বাস করতে পারিনি, সেই জন্যই বলতে পারিনি। আর কখনো এইরকম করবো না কলিজা। এইবারের মতো ফিরে আসো। দেখো আম্মুর মতো তুমি আমাকে ছেড়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো পাগলি? না, আমি ফিরে আসবো না, কখনই না। আপনি আপনি আবার আমাকে ফিরিয়ে নিয়ে টর্চার করবেন, সেই জন্য এরকম করে কথা বলছেন। আমি আমি আর কখনো আপনার কাছে ফিরে যাব না। খুশি কথাটা বলে কল কেটে দিল। ঈশান কয়েকবার কল করতেও যখন মেয়েটা রিসিভ করলো না, তখন মনে হতে লাগলো মেয়েটা বাসার দিকে গেছে। কিন্তু ওকে সেখান থেকে কোথাও যেতে দেওয়া যাবে না। খুশি ঈশানের কাছে না থাকলে ওর যে রাতে ঘুম হবে না। বিষয়টা ভেবে ঈশান সেদিকে যেতে লাগলো। মাঝে পার হয়ে গেছে 2টা ঘন্টা। ঈশানেরও কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। খুশি মেয়েটাও আর ঈশানকে আর কোনো কল দেয়নি, নিজের ফোনটা বন্ধ করে দিয়েছিল। তারপর বারবার ঈশানের বলা কথাগুলো মনে পড়তেই ফোনটা অন করলো। ফোন অন করে দেখলো ঈশান এক গাদা কল দিয়েছে। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই শাশুড়ি আম্মুর নাম্বার থেকে কল আসলো। কারোর সাথেই খুশির কথা বলতে ইচ্ছে করছে না। ইচ্ছে না থাকার সত্ত্বেও যখন কলটা রিসিভ করে কানে দিল, বলতে লাগলো, আমি তো বলে দিয়েছি আপনার ছেলেকে আমি এখান থেকে আর কোথাও যাব না। আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিব। ওনার সাথে আমি থাকবো না। ওনাকে আমি আর কখনো ডিস্টার্ব করবো না। আমি ওনাকে ভালোবাসি না, বললাম তো। আমি আর কখনোই ওনার কাছে ফিরে যাব না। আমি ঠিক আছে, ফিরে আসবে না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে তোমাকে আমি একটা কথা জানানোর জন্য কল করেছিলাম। আমি জানি তুমি এই মুহূর্তে রাগের মাথায় অনেক কিছুই বলবে, কিন্তু সিদ্ধান্তটা তোমার। সেটা রাগের মাথায় হোক আর ঠান্ডা মাথায় হোক, আমি তোমার কাছে মাপ চাইছি। মা, আমি অনেক চেষ্টা করলাম ছেলেটাকে ভালো রাখার, কিন্তু পারলাম না। দিন শেষে আমার জন্যই বারবার ওর সাথে খারাপ কিছু হলো। জানি তুমি আমাকে মাফ করবে না। বড় মুখ করে বাসায় তোমাকে এনেছিলাম ছেলের বউ করে, কিন্তু সুখে থাকতে পারলে না। এখনও তোমাদের ডিভোর্স হয়নি, লিগালি তুমি ওর ওয়াইফ। তাই এইটুকুই জানানোর জন্য ফোন দিলাম। ঈশানের খুব বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ডিভোর্সের বোধ হয় তোমার আর প্রয়োজন হবে না মা। এমনিতেই তুমি তোমার থেকে ছেলেটা অনেক দূরে চলে যাবে, এটাই হয়তো শেষে ওর কপালে লেখা ছিল। আম্মু কথাগুলো বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ওপাশ থেকে কথার কোনো জবাব আসলো না। তাই ভদ্রমহিলা হতাশ হয়ে কলটা কেটে দিলেন। ভাবলেন হয়তো খুশি এরকম কথা শোনার পরও চুপ করে থাকবে। বিষয়টা ভেবেই আম্মু এক প্রকার রাগ নিয়ে কলটা কেটে দিলেন। অন্যদিকে খুশি যখন শুনল ঈশানের অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন যেন ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বারবার মনে হতে লাগলো ছেলেটা হয়তো ওর কাছেই আসছিল, আর বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়েই আজকে এই অবস্থা মানুষটার। মাঝে পেরিয়ে গেছে 48টা ঘন্টা, কিন্তু কত ঘন্টা পেরিয়েছে আর কতটুকু সময় হসপিটালের বেডে ছিল কিছুই জানে না। জ্ঞান তো ফিরল, কিন্তু অবস্থাটা এমন ছিল যে নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। শেষে ডক্টর আবারও ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল, কিন্তু আশেপাশে কোথাও খুশি মেয়েটাকে চোখে পড়েনি ঘুমানোর আগে। তৃতীয় দিনে একদম সকালবেলায় ঘুম ভাঙল বেলা 9টার দিকে। ঘুম ভাঙতেই বুঝতে পারল বুকের উপর ভারী কিছু একটা। চোখ মেলে তাকাতেই দেখল খুশি বুকের উপর শুয়ে আছে, এখনও বারবার ফুপিয়ে উঠছে। ঈশান বাঁ হাতটা মেয়েটার মাথার উপর রাখতেই খুশি চমকে উঠল। তাড়াহুড়ো করে ঈশানের মুখের দিকে চাইতেই ছেলেটা মুখের অক্সিজেন মাস্কটা খুলে ফেলল। খুশি জোর করে মাস্কটা পরিয়ে দিতে গেলে ঈশান বলতে লাগলো, এখন আর অক্সিজেনের দরকার হবে না বউ, তুমি চলে আসো না, আর কিছুর প্রয়োজন হবে না আমার। আপনি এত বেখেয়ালি কেন ঈশান? তাকে নিজের কি হাল করেছেন? তুমি খেয়াল রাখার জন্য ছিলে, চলে গেছো, তাতেই দেখো কি অবস্থা হলো। একেবারে চলে গেলেই তো আমিও চলে। ঈশানের মুখে হাত দিয়ে খুশি আটকে দিল কথাটা। কান্না করে বলতে লাগলো, এমন কথা আর কখনো বলবেন না। রাগের মাথায় চলে গিয়েছিলাম। আমি আমাকে বারবার ভুল বুঝছিলেন তাই।
আর কখনো ভুল বুঝবে না, অনেক ভালোবাসবে এখন থেকে। আর এখান থেকে তোমায় নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে এদের কালো ছায়া আর আমাদের উপর পড়বে না। তবে তো সবার সাথে থাকতে চাই না ঈশান। কিন্তু আমরা এখানে থাকলে রাফিন তোমার সাথে আমাকে ভালো থাকতে দিবে না জান পাখি। এরই মাঝে দরজা ঠেলে কারো যেন ভিতরে ঢুকলো। ঈশান সেদিকে তাকাতেই খেয়াল করে দেখলো আম্মু আর আব্বু ঢুকলো। আব্বু রাফিনের শার্টের কলার ধরে টানতে টানতে ভিতরে নিয়ে আসলো। আর তখন আম্মু বলতে লাগলো, সবই সম্ভব। আর এখানে এখন থেকে তোমরাই থাকবে। ওকে আমি আজকে তেজপুত্র করলাম। তোর টাকা পয়সা প্রপার্টি চাই তাই না? ওর নামে আমি অর্ধেক প্রপার্টি আর আমার বাবার বাড়িতে যত জায়গা জমি আর বিজনেস ছিল সব করে দিয়েছি। ও এখন এখান থেকে চলে যাবে। ও, এখান থেকে নয়, এই শহর ছেড়ে চলে যাবে। এখানে থাকলে আমার ছেলেটাকে আবারও মারার চেষ্টা করবে। তুমি তোমার ছেলেকে বলে দাও যেন দেশের বাইরে চলে যায়, আর ওর মুখটাও যেন আমাদের না দেখায়। রাফিনকে দেখে খুশি ভয়ে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ঈশান কোনো কথা বলল না। এবার খুশির মনে হলো রাফিনের অন্তত কিছু একটা পাওনা আছে। তাই ঈশানকে ছেড়ে দিয়ে ছেলেটার সামনে এসে কষিয়ে 2টা থাপ্পড় মারলো আর বলতে লাগলো, এটা আমার আর আমার স্বামীর মাঝে বিশ্বাসের ফাটল সৃষ্টি করার জন্য। সাধু থাকলে এর থেকেও বড় কিছু তোকে করে দিতাম আমি। আব্বু ঘাড় ধাক্কা দিয়ে রাফিনকে সেখান থেকে বের করে দিতেই আম্মু কান্না করে ফেললো। তারপর ঈশানের একটা হাত ধরে বলতে লাগলো, আর কতদিন অপেক্ষা করতে হবে তোমার মুখ থেকে আমার আম্মু ডাক শোনার জন্য? আমি কি এজন্যই দোষী যে আমি তোমার আব্বুর দ্বিতীয় বউ হয়ে এসেছিলাম, তোমার আম্মু হওয়ার চেষ্টা করেছিলাম? এজন্যই তুমি রাগ করে আসো তো? তাহলে বলো, আমিও চলে যাই। আমি চলে গেলে যদি তোমার নিজের আম্মু ফিরে আসে তাহলে আমিও চলে যাই। ঈশান কেন জানি মুচকি হাসলো। ভদ্রমহিলার হাতের উপর হাত রাখতেই উনি খানিকটা চমকে গেলেন। ঈশান হাসার চেষ্টা করে বলতে লাগলো, তুমিও তো আমার নিজেরই আম্মু। ভদ্রমহিলা বেজায় খুশি হলেন। কান্না করেও ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর ওর একটা মুঠোয় নিয়ে চুমু খেয়ে বলতে লাগলো, আমি দেখিয়ে দিব সৎমা কখনো হয় না। সেটা সবার ভুল ধারণা। ইচ্ছা থাকলেই কাউকে ভালোবাসা যায়, সেটা হোক বা নিজের সন্তান কিংবা অন্যের ভাবে। খুশি দূরে দাঁড়িয়েছিল। আব্বু এসে খুশির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, সব কিছু ঠিক হয়ে গেল। এখন আমাকে শুধু একটু আব্বু বলে ডাকলেই হয়। তোমার স্বামীকে একটু বোঝাও। আর হ্যাঁ, এখন আমাদের পরিবারের একটা শূন্যতা আছে। খুব শীঘ্রই আমাদের দাদু দিদা ডাক শোনাও। কান্নার মাঝেও খুশি লজ্জায় লাল হয়ে গেল। ঈশান খানিকটা লজ্জা পেলেও একটু মুচকি হাসলো। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।